আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব তা হচ্ছে দ্রাবক নিষ্কাশন। তো দ্রাবক নিষ্কাশনের এই টপিকটা তোমরা এর আগে কখনো শুনোনি, এটা তোমাদের জন্য নতুন টপিক হবে এবং টপিকটা বেশ গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ এই অর্থে যে এই টপিকটা থেকে বিগত সময়ে বিভিন্নভাবে প্রশ্ন এসেছিল। সাধারণত একটা প্রবণতা হচ্ছে যে এই গুণগত রসায়ন অধ্যায়টা থেকে শেষের দিকে যে পাতন, আংশিক পাতন, দ্রাবক নিষ্কাশন, বাষ্পপতন বা ক্রোমাটোগ্রাফি, এখান থেকে খুব একটা ক্রিয়েটিভ কোশ্চেন হয় না। তার মধ্যে কিন্তু এই দ্রাবক নিষ্কাশন থেকে আবার বিগত সময় বিভিন্ন সময় প্রশ্ন এসেছিল। এই অর্থে বলা চলে যে এই টপিকটা বেশ গুরুত্বপূর্ণ। তো আমরা প্রথমে একটু দেখব যে দ্রাবক নিষ্কাশন কাকে বলে। দ্রাবক নিষ্কাশনের সংজ্ঞায় বলা হচ্ছে যে কোনো মিশ্রণ থেকে কোনো একটা দ্রবকে উপযুক্ত দ্রাবক ব্যবহার করে পৃথক করার যে পদ্ধতি, সেটাকে মূলত বলা হচ্ছে দ্রাবক নিষ্কাশন। তাহলে দ্রাবক নিষ্কাশনে কি করতে হয়? কোনো একটা দ্রব থাকে, হ্যাঁ, বা কোনো একটা মিশ্রণের মধ্যে যে দ্রব থাকে, সাধারণত দ্রবটা জৈব হয়। কেন জৈব হয় সেটা আমরা একটু পরে দেখব। আর এই দ্রবটাকে উপযুক্ত দ্রাবক ব্যবহার করে পৃথক করা হবে। তো এইরকম ভাবে যখন পৃথক করা হয় তখন এই পদ্ধতির নামে হচ্ছে মূলত দ্রাবক নিষ্কাশন। তো এই দ্রাবক নিষ্কাশন পদ্ধতিতে যে যন্ত্রটা ব্যবহার করা হয় তার নাম হচ্ছে সেপারেটিং ফানেল। এটা দেখতে মোটামুটি এরকম মনে হয়। মনে করা যাক যে এরকম। তো এটা যখন আমি আর্ট করি তখন স্টুডেন্টরা বলে যে স্যার এটা মনে হয় যে বিন আর্ট করছে। আসলে তাই আর কি, বিনের মতোই অনেকটাই মনে হচ্ছে। তবে এইটা হচ্ছে আমাদের সেপারেটিং ফানেল। হুম, এই পাশটা একটু এটার মতো হলে ভালোই দেখাতো। তো যাই হোক, সেপারেটিং ফানেল, সেপারেটিং, এটা হচ্ছে ফানেল। তো এইটাকে আমরা বারবার সেপারেটিং ফানেল এত বড় নাম না দিয়ে আমরা বলবো এটা হচ্ছে সেপ ফানেল। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সেপ ফানেল। তো যে মিশ্রণটা দ্রবকে আমরা পৃথক করব সেই মিশ্রণটাকে এই সেপারেটিং ফানেলে নেওয়া হয়। তো মনে করা যাক যে এখানে একটা আমাদের মিশ্রণ আছে। তো এই মিশ্রণে যে দ্রব আছে, যেহেতু এটা একটা মিশ্রণ তাই আমরা আশা করতে পারি যে এখানে দুইটা জিনিস থাকবে, একটা হচ্ছে দ্রাবক থাকবে আর একটা হচ্ছে যে দ্রব থাকবে। তা দ্রবটা যে দ্রাবকের মধ্যে আগ থেকে বিদ্যমান থাকে, অর্থাৎ এই মিশ্রণটা থেকে আমরা এই দ্রবটাকে আলাদা করব। তো এই দ্রবটা যে দ্রাবকের মধ্যে থাকে বা যে মিশ্রণের মধ্যে থাকে, সেই দ্রাবকটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের বিফোর সলভেন্ট। এটাকে আমি বিএস দ্বারা সূচিত করলাম। আর কি করা হয়, এই মিশ্রণটার মধ্যে নতুন আর একটা দ্রাবক যোগ করা হয়, একটা দ্রাবক যোগ করা হয়। এই দ্রাবকটাকে আমরা এখানে কিন্তু এই যে উপযুক্ত দ্রাবক বলছি, একটা উপযুক্ত দ্রাবক যোগ করা হয়। তো যেহেতু এই উপযুক্ত দ্রাবকটা পরে যোগ করা হচ্ছে তাই আমরা এর নাম দিতে পারি আফটার সলভেন্ট, অর্থাৎ এএস। তো তারপর কি হবে, এই উপযুক্ত দ্রাবকটা দেওয়ার পর এই সেপারেটিং ফানেলটাকে 3-4 মিনিট ধরে খুব ভালো করে উলট পালট করে নিতে হয়। নিলে যেটা হয় যে এখানে উভয় দ্রাবক এর মধ্যে দ্রবটা মিশ্রিত হয়। তো এ সময় সাধারণত যেটা হয় সেটা হচ্ছে যে দ্রবটা তার আগের দ্রাবক ত্যাগ করে, হ্যাঁ, অর্থাৎ বিফোর সলভেন্ট ত্যাগ করে আফটার সলভেন্টে যাওয়ার একটা প্রবণতা দেখায়, এরকম যাওয়ার একটা প্রবণতা দেখায়। এবং এই উভয় দ্রাবকের মধ্যে এই দ্রবটার একটা সাম্যাবস্থা অর্জিত হয়। তাহলে দ্রাবক নিষ্কাশন পদ্ধতিটা কি? দ্রাবক নিষ্কাশন পদ্ধতি হচ্ছে যে কোনো মিশ্রণ থেকে উপযুক্ত দ্রাবক ব্যবহার করে দ্রবটাকে পৃথক করার যে পদ্ধতি, সেটাকে বলা হচ্ছে দ্রাবক নিষ্কাশন। আর দ্রাবক নিষ্কাশন পদ্ধতিটা কিভাবে করা হচ্ছে, সাধারণত যে মিশ্রণ থেকে দ্রবটাকে পৃথক করা হবে সেই মিশ্রণটাকে একটা এরকম সেপারেটিং ফানেল বা সেপ ফানেলে নেওয়া হচ্ছে, নিয়ে সেখানে উপযুক্ত দ্রাবক যোগ করা হয়, করে ভালো করে 3-4 মিনিট ধরে উলট পালট করলে মানে ভালো করে মিশ্রিত করলে দেখা যায় যে এই দ্রবটা বিফোর সলভেন্ট ত্যাগ করে আফটার সলভেন্টে আসে। তারপর এখানে যে কর্ক আছে, কর্ক যদি আমরা যদি খুলে দেই তাহলে দেখা যাবে যে এই যে মিশ্রণটা নিচের দিকে থাকবে সেটা আগে বের হয়ে আসবে। তো আমরা যদি এমনটা ভাবি যে আমাদের এই মিশ্রণ দুইটার মধ্যে কোনটা নিচে থাকবে সেটা যদি আমরা যদি বিবেচনা করতে চাই তাহলে আমরা এইভাবে বলতে পারবো যে যে উপাদানটার ঘনত্ব বেশি হবে সেই উপাদানটা কিন্তু স্বাভাবিকভাবে কিন্তু নিচে থাকবে, আর যে উপাদানটার ঘনত্ব কম হবে সেটা কিন্তু উপরে থাকবে। তো আমরা এখানে যেভাবে লিখছি তাতে আমরা এটাই বুঝাচ্ছি যে আমাদের আফটার সলভেন্টটা উপরে থাকতেছে আর বিফোর সলভেন্টটা আমাদের নিচে থাকতেছে। কাজে আমরা যখন স্টপ কক যখন খুলে দেব, এটা হচ্ছে আমাদের স্টপ কক, হ্যাঁ, এটা দ্বারা আমরা মূলত বন্ধ করে রাখছিলাম।
স্টপ কর। তো এইটা যখন আমরা খুলে দেব তখন আমাদের এখানে এই বিফোর সলভেন্ট প্লাস হচ্ছে দ্রবটা চলে আসবে, আর কিছু দ্রব যে আফটার সলভেন্টে চলে গেল এটা যখন আসা যখন শেষ হয়ে যাবে তখন এখানে কিন্তু আমাদের আফটার সলভেন্টের মধ্যে দ্রবটা চলে আসবে। এইখানে একটা বিষয় হচ্ছে, এটা আপনার মনে করেন আমাদের আফটার সলভেন্ট আর আমাদের বিফোর সলভেন্টের কালার ছিল এরকম, এটা মনে করেন আমাদের বিফোর সলভেন্ট। এখন কথা হচ্ছে এখানে পৃথক হলো কিভাবে। এই যে পৃথক হলো কিভাবে এইটা বুঝতে গেলে আমাদেরকে কতগুলো বেসিক আগে জানতে হবে। তো আমরা বেসিক গুলো একটু আগে দেখে নেই। বেসিক গুলো কি কি? এখানে বলা হচ্ছে যে একটা উপযুক্ত দ্রাবক ব্যবহার করতে হয়, তাই না? তা উপযুক্ত দ্রাবক বলতে কি বোঝায় সেটা আমরা একটু আগে দেখবো। এই যে এখানে যে বলা হচ্ছে যে একটা উপযুক্ত দ্রাবক ব্যবহার করা হয়, উপযুক্ত দ্রাবক আসলে কি? একটা দ্রাবককে আমরা উপযুক্ত দ্রাবক বলতে পারবো যদি সেটা দুইটা শর্ত পালন করে। আমি শর্তগুলো একটু পাশে একটু লিখে দেই। প্রথম শর্ত হচ্ছে, অর্থাৎ একটা দ্রাবক উপযুক্ত হবে তখনই, প্রথম শর্ত হচ্ছে যখন আফটার সলভেন্ট এবং বিফোর সলভেন্ট এই দুটো পরস্পর যদি অমিশ্রণীয় হয়। আমি একটু সংক্ষেপে লিখতেছি এখানে, আফটার সলভেন্ট এবং বিফোর সলভেন্ট অমিশ্রণীয় হবে, অমিশ্রণীয় হবে, ঠিক আছে? তখন কিন্তু এই আফটার সলভেন্টটাকে উপযুক্ত দ্রাবক বলা যাবে। আর একটা শর্ত আছে, শর্তটা হচ্ছে এরকম যে আফটার সলভেন্ট এমন হবে, আফটার সলভেন্ট এমন হবে, আফটার সলভেন্টটা এমন হবে যাতে, এমন হবে যাতে দ্রব দ্রব বিফোর সলভেন্ট ত্যাগ করে আফটার সলভেন্ট এ আসার প্রবণতা দেখায়, আসার প্রবণতা দেখায়। তাহলে একটা দ্রাবককে আমরা তখন উপযুক্ত দ্রাবক বলবো যদি এর এই দুইটা বৈশিষ্ট্য থাকে। প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে আফটার সলভেন্ট এবং বিফোর সলভেন্ট পরস্পর অমিশ্রণীয় হবে, হ্যাঁ, পরস্পর অমিশ্রণীয় হবে, এই কথা ইম্পর্টেন্ট, অমিশ্রণীয় হবে। আর কি হচ্ছে, আর আফটার সলভেন্ট এমন হবে যাতে বিফোর সলভেন্ট ত্যাগ করে সেটা আফটার সলভেন্টে, মানে দ্রবটা বিফোর সলভেন্ট ত্যাগ করে আফটার সলভেন্টে আসার প্রবণতা দেখায়। এখন একটা বিষয় খেয়াল করে দেখো তো, এই দ্রাবক নিষ্কাশন পদ্ধতিটা মূলত একটা নীতির উপর কাজ করে। সেই নীতিটা হচ্ছে লাইক ডিজলভস লাইক নীতি। সেটা কি রকম আমরা একটু দেখি এখানে। আমরা লাইক ডিজলভস লাইক নীতি সম্পর্কে কিন্তু শুনেছিলাম যখন আমরা আমাদের দ্রবণ এবং দ্রাব্যতা পড়েছিলাম, তখন এই লাইক ডিজলভস লাইক নীতি সম্পর্কে জেনেছিলাম। এটা কি রকম হচ্ছে, আমরা জানি যে সাধারণত দ্রব প্লাস দ্রাবক, হ্যাঁ, এই দুইটা মিলেই কিন্তু আমাদের কিন্তু দ্রবণ উৎপন্ন হয়, তাই না? তো এক্ষেত্রে যদি দ্রব যদি মনে করা যায় যে পোলার হয় এবং দ্রাবক যদি মনে করা যায় নন পোলার হয়, অর্থাৎ যদি ভিন্ন রকম হয়, তাহলে অমিশ্রণীয় হয়, অমিশ্রণীয় হয় বা অদ্রবণীয় হয়। কিন্তু দ্রব যদি আবার নন পোলার এবং দ্রাবকও যদি আবার মনে করা যায় যে পোলার হয়, তাহলে এক্ষেত্রে কিন্তু অমিশ্রণীয় হয়। তবে এরকমটা যদি হয়, মনে হয় দ্রব পোলার দ্রাবকও পোলার, তাহলে কিন্তু মিশ্রণীয় হয়, মিশ্রণীয় হয়। আবার দ্রব নন পোলার এবং দ্রাবক নন পোলার, দুইটাই নন পোলার, তবেও কিন্তু মিশ্রণীয় হয়। তো এইটাকে মূলত বলা হচ্ছে এভাবে যে একই রকম প্রকৃতি বিশিষ্ট দ্রব এবং দ্রাবক হলে তখন মিশ্রণীয় হয়, কিন্তু ভিন্ন প্রকৃতির দ্রব এবং দ্রাবক হলে কিন্তু অমিশ্রণীয় হয়। তা এইটা কথা কেন বলা, এইটা বলা এই জন্য যে এই যে আমরা যে উপযুক্ত দ্রাবকটা এখানে যোগ করছি, এখানে একটা শর্ত চাপিয়ে দেওয়া হয়েছে যে উপযুক্ত দ্রাবক সেই দ্রাবকটাকে বলা হবে যা, যে দ্রাবকটা বিফোর সলভেন্ট বা পূর্বে থেকে যে দ্রাবকটা থাকবে তার সাথে অমিশ্রণীয় হবে। এখন একটা বিষয় খেয়াল করে দেখো, যদি মনে করা যাক আমরা ধরে নেই যে আমাদের পূর্ব থেকে যে দ্রাবকটা ছিল এটা মনে করা যাক হচ্ছে তোমার নন পোলার, এইটা হচ্ছে নন পোলার। তাহলে এইটা যদি নন পোলার হয়, ঠিক আছে, বিফোর সলভেন্ট যদি নন পোলার হয়, তাহলে এই আফটার সলভেন্টকে কিন্তু অবশ্যই পোলার হতে হবে, এটাকে তখন পোলার হতে হবে। যদি এই আফটার সলভেন্ট পোলার এবং দ্রাবক যদি নন পোলার হয়, তাহলে কি বলে, এরা পরস্পর অমিশ্রণীয় হবে। এখানে আর একটা বিষয় খেয়াল করে দেখো, এখানে দ্বিতীয় শর্তটাতে বলা হয়েছে যে আফটার সলভেন্ট এমন হবে যাতে দ্রব সলিউট, এটা কিন্তু ইম্পর্টেন্ট কথা, এই দ্রবটা কি করে বিফোর সলভেন্ট ত্যাগ করে আফটার সলভেন্টে আসার প্রবণতা দেখায়। এখন সলিডটা যদি বিফোর সলভেন্ট ত্যাগ করে আফটার সলভেন্টে আসার প্রবণতা দেখায়,
তাহলে বুঝতে হবে যে এখানে যে দ্রবটা ছিল এর প্রকৃতি কেমন হওয়া উচিত। এর প্রকৃতিও কিন্তু অনেকটাই পোলার হওয়া উচিত, যার ফলে কি হবে, যখন একটা পোলার দ্রাবক এখানে যোগ করা হবে তখন এই দ্রবটা নিজে পোলার প্রকৃতির হওয়ার কারণে এই আফটার সলভেন্টকে বিফোর সলভেন্টকে ত্যাগ করে আফটার সলভেন্টে যাওয়ার প্রবণতা দেখাবে। তো এটা ছিল মূলত দ্রাবক নিষ্কাশনের একটা বেসিকটা হচ্ছে এরকম যে যখন কোনো উপযুক্ত দ্রাবককে কোনো মিশ্রণে যোগ করা হয় তখন দ্রবটা তার পূর্বের দ্রাবক ত্যাগ করে পরের দ্রাবকে চলে আসে, ফলে এই পূর্বের দ্রাবকের মধ্যে দ্রবটার যে অনুপাত থাকে আফটার সলভেন্ট যোগ করার পর সেই অনুপাতটা পরিবর্তন হয়। সেটা কি রকম, মনে করা যাক আমরা একটু ধরে নেই যে আমাদের যখন আমরা আফটার সলভেন্ট যোগ করি নাই এই অবস্থায় মনে করি যে এখানে আমাদের দ্রাবক ছিল সে 100টি, মানে দ্রব ছিল 100টি। একটা ধারণা দেওয়ার জন্য জাস্ট বলা হচ্ছে, এখানে যে দ্রাবক ছিল সেই দ্রাবকের মধ্যে দ্রব ছিল 100টি, কখন, যখন আফটার সলভেন্ট যখন যোগ করা হয়নি। আচ্ছা, তারপর আফটার সলভেন্ট যোগ করা হলো, আফটার সলভেন্ট যখন যোগ করা হলো, করার পর ভালোভাবে যখন উলট পালট করে কিছুক্ষণ রেখে দেওয়া হলো তখন দেখা গেল যে কিছু দ্রব আফটার সলভেন্ট ত্যাগ করে বিফোর সলভেন্টে যাবে। তো মনে করা যাক যে আমরা এখানে ধরে নিচ্ছি যে এখানে এর মধ্যে থেকে 80টি দ্রব আফটার সলভেন্ট ত্যাগ করে বিফোর সলভেন্ট ত্যাগ করে আফটার সলভেন্টে গেল। তাহলে এবার যদি আমরা এই এদের মধ্যে তো স্পষ্ট একটা, যেহেতু এরা পরস্পর অমিশ্রণীয় আফটার সলভেন্ট এবং বিফোর সলভেন্ট, ফলে এদের স্পষ্ট একটা স্তর থাকবে, দুইটা স্তরে পৃথক থাকবে। ফলে স্টপকক যখন আমরা খুলে দেবো তখন নিচের যে স্তরটা আছে সেই স্তরে কিন্তু এখন দেখো আর দ্রব্য থাকতেছে মাত্র 20টা, আর আফটার সলভেন্ট কিন্তু দ্রব্য চলে গেছে কিন্তু 80টা। ঠিক আছে, তার মানে হচ্ছে যে এখানে পুরোটাই কিন্তু সম্পূর্ণ দ্রব্যটাই দ্রাবকের মধ্যে ছিল, কিন্তু যখন আফটার সলভেন্ট যখন যোগ করা হলো তখন কিছু দ্রব্য তার বিফোর সলভেন্ট ত্যাগ করে আফটার সলভেন্টে কিন্তু চলে গেল। একটা বিষয় হচ্ছে যে আমরা এখান থেকে গাণিতিক সমস্যাগুলো সমাধান করব, এই গাণিতিক সমস্যাগুলো ভালো মতো বুঝতে গেলে কিন্তু এই থিওরিটা বোঝা খুব জরুরি। হয়তো থিওরিটা তোমার কখনো আসবে না যে দ্রাবক নিষ্কাশন পদ্ধতিটা আলোচনা করো, হ্যাঁ, কিন্তু এই দ্রাবক নিষ্কাশন পদ্ধতির মূলনীতিটা তুমি যদি না বুঝো তাহলে কিন্তু গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে অনেক সমস্যা হবে। তো এইভাবে আবার যদি মনে করা যাক যে এই পাত্রটাকে যদি আবার আমি সেপারেটিং ফানেলে নিয়ে যদি আবার যদি আফটার সলভেন্ট যদি যোগ করি, তারপর আবার যদি কিছুক্ষণ উলটপালট করে যদি রেখে দেই তাহলে দেখা যাবে যে আবার কিন্তু কিছু পরিমাণ দ্রব্য কিন্তু আবার আফটার সলভেন্টে চলে যাবে। তো এইভাবে একসময় দেখা যাবে যে বিফোর সলভেন্টে আর কোনো দ্রব্যই থাকবে না, তার মানে বিফোর সলভেন্ট থেকে আফটার সলভেন্টটা পৃথক হবে। তো যদি আমি সাধারণভাবে যদি বলি যে দ্রাবক নিষ্কাশন কিভাবে করা হয়, এই দ্রাবক নিষ্কাশনের কাজ হচ্ছে এটুকুই, বারবার কি করা হয়, বিফোর সলভেন্ট যুক্ত যে দ্রব্যটা আছে, হ্যাঁ, সেটার মধ্যে আফটার সলভেন্ট যোগ করে উলটপালট করে কিছুক্ষণ রেখে দেওয়া হয়, রেখে দিলে দ্রব্যটা বিফোর সলভেন্ট ত্যাগ করে আফটার সলভেন্টে চলে যায়, ফলে বিফোর সলভেন্ট থেকে দ্রব্যটা আফটার সলভেন্টে কিন্তু পৃথক হয়ে আসে। এখন এইখানে আমাদেরকে কতগুলো কথা জানতে হবে, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে বন্টন গুণাঙ্ক। এই যে দ্রব্যটা যে আমাদের বিফোর সলভেন্ট ত্যাগ করে যে আফটার সলভেন্টে যে যাচ্ছে, অর্থাৎ এই দ্রাবক দুইটার মধ্যে যে দ্রব্যটা যে বন্টিত হচ্ছে, এই বন্টিত কিন্তু ইচ্ছা মতো বা এক এক সময় এক এক রকম কিন্তু হয় না। এই বন্টিত হওয়াটা সর্বদা কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলে, যেটাকে নানস্টার বন্টন সূত্র বলে। নানস্টার বন্টন সূত্রটা আমরা ব্যাখ্যা করব। এখানে যেমনটা একটু খেয়াল করে দেখো, আমরা ওখানে যেভাবে লিখলাম তাতে আমরা এখানে লিখছিলাম যে এটা হচ্ছে আমাদের বিফোর সলভেন্ট, এটা আমরা বললাম বিএস, আর এইটাকে আমরা বলি এখন আফটার সলভেন্ট এএস। এখানে ধরা যাক যে একটা সলিড বা একটা দ্রব্য এর নাম দিলাম এস ছিল। এই দ্রব্যটা কি করে, এই দ্রব্যটা মূলত বিফোর সলভেন্ট ত্যাগ করে আফটার সলভেন্টে যায় এবং উভয়ের সাথে একটা সাম্যাবস্থা একটা বজায় রাখে। তো বন্টন সূত্র বা নানস্টার বন্টন সূত্র বা বন্টন গুণাঙ্ক বলছে এভাবে, বন্টন গুণাঙ্ককে সাধারণত কে ডি দ্বারা প্রকাশ করা হয় এবং বলা হচ্ছে এভাবে যে পরস্পর অমিশ্রণীয় দুইটা দ্রাবকের মধ্যে দ্রবীভূত হতে পারে এমন কোন দ্রবকে যদি দ্রবীভূত হতে দেওয়া হয়, আমরা কিন্তু বলেছিলাম যে আফটার সলভেন্টের বৈশিষ্ট্য হচ্ছে এটা বিফোর সলভেন্টে কখনো মিশ্রণীয় হয় না। এখানে দেখো তাই বলা হয়েছিল যে আফটার সলভেন্ট এমন হবে যাতে বিফোর সলভেন্টের সাথে অমিশ্রণীয় হয়। এই জন্য বলা হচ্ছে যে পরস্পর দুইটা অমিশ্রণীয় দ্রাবকের মধ্যে, এগুলো হচ্ছে দ্রাবক, এটা উভয়টাই দ্রাবক,
তার মধ্যে এটা হচ্ছে আফটার সলভেন্ট, হচ্ছে বিফোর সলভেন্ট। তো তোমরা কি বিফোর সলভেন্ট কি বুঝতে পারছো? বিফোর সলভেন্ট হচ্ছে যে সলভেন্টে দ্রবটা আগ থেকে উপস্থিত ছিল সেটা হচ্ছে বিফোর সলভেন্ট, আর পরে যে দ্রাবকটা যোগ করে আমরা দ্রবটাকে পৃথক করতেছি, পরে যোগ করা দ্রবটাকে বলছি আমরা আফটার সলভেন্ট। আর আফটার সলভেন্টের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে আফটার সলভেন্টের প্রকৃতি যা হয়, বা উল্টো করে বলা যায় বিফোর সলভেন্টের প্রকৃতি যা হয় আফটার সলভেন্টের প্রকৃতি তার চেয়ে বিপরীত হতে হয়, যাতে আফটার সলভেন্ট এবং বিফোর সলভেন্ট পরস্পর অমিশ্রণীয় থাকে। তা এই জন্য নামটা বন্টন সূত্রে বলা হচ্ছে যে পরস্পর অমিশ্রণীয় দুইটা দ্রাবকের মধ্যে দ্রবীভূত হতে পারে এমন কোন দ্রবকে যদি দ্রবীভূত হতে দেওয়া হয়, তবে দ্রবটা উভয় দ্রাবকের মধ্যে এমন ভাবে বন্টিত হয় যাতে সকল ক্ষেত্রে তার বন্টিত হওয়ার অনুপাত বা ঘনমাত্রার অনুপাত, অর্থাৎ উভয় দ্রাবকে তার ঘনমাত্রার অনুপাতটা নির্দিষ্ট থাকে বা ধ্রুবক থাকে। তাহলে কি বলা হচ্ছে? মূলত এখানে একটু তাপমাত্রা একটু নির্দিষ্ট করে বলা উচিত, কারণ ঘনমাত্রা যেহেতু দ্রবণের মধ্যে হচ্ছে। তাহলে একটা নির্দিষ্ট তাপমাত্রায় পরস্পর অমিশ্রণীয় দুইটা দ্রাবকের মধ্যে যখন কোনো দ্রবকে দ্রবীভূত হতে দেওয়া হয়, তখন এই দ্রবটা উভয় দ্রাবকের মধ্যে এমন ভাবে বন্টিত হয় যাতে প্রতি ক্ষেত্রে তার বন্টিত হওয়ার অনুপাতটা ধ্রুবক হয়। তো সেটা কেমন, সেটা আমরা একটা সংখ্যাগত ধারণা দিয়ে আমরা একটু বুঝবার চেষ্টা করি। সেটা হচ্ছে এরকম, আমরা ধরে নিচ্ছি যে এখানে যে আমাদের দ্রবটা আছে, মনে করো যে এখানে দ্রব আছে 100টি, ঠিক আছে, এখানে দ্রব আছে 100টি। আচ্ছা, এখন এইখানে একটা আফটার সলভেন্ট যোগ করা হলো, এখানে একটা আফটার সলভেন্ট আমরা যোগ করলাম AS। যোগ করার ফলে 3 মিনিট ধরে ভালো করে উলট পালট করার পর কিছুক্ষণ আমরা স্থির করে রেখে দিলাম। তখন কি হবে? তখন আমাদের এই যে সলিডটা, দ্রবটা বিফোর সলভেন্ট ত্যাগ করে আফটার সলভেন্টে যাবে। কারণ আফটার সলভেন্টের আর একটা বৈশিষ্ট্য হচ্ছে যে আফটার সলভেন্টটা এমন হয় যাতে বিফোর সলভেন্ট ত্যাগ করে দ্রবটা আফটার সলভেন্টে যাওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করে। ঠিক আছে, তার মানে হচ্ছে যে দ্রবটা তাহলে যেমন হয় আফটার সলভেন্টে মনে হয় ঠিক তেমনই হয়। তো বিষয়টা হচ্ছে এরকম, মনে করি যে এই 100টা দ্রব থেকে এখানে আমরা যদি ধরে নেই যে এখানে 80টা পরিমাণ দ্রব আফটার সলভেন্টে চলে গেল, এখান থেকে 80টি পরিমাণ দ্রব আফটার সলভেন্টে চলে গেল। তো যখন আফটার সলভেন্ট যোগ করা হয়, তখন দ্রবটা যেহেতু বিফোর সলভেন্ট ত্যাগ করে আফটার সলভেন্টে যায়, কিছু দ্রব বিফোর সলভেন্ট ত্যাগ করে আফটার সলভেন্টে মাইগ্রেট করে, ফলে উভয় দ্রাবকের মধ্যে দ্রবটার একটা সাম্যাবস্থা অর্জিত হয়। এই সাম্যাবস্থাটাকে আমরা এইভাবে বলতে পারি যে আগে ছিল বিএস এবং পরবর্তীতে সেখান থেকে যাচ্ছে এএস এ, তার মানে বিএস এবং এএস এর মধ্যে একটা সাম্যাবস্থা অর্জিত হচ্ছে। এরূপ সাম্যাবস্থার জন্য সাম্য ধ্রুবককে যদি আমরা কে দ্বারা প্রকাশ করি, তাহলে কে সমান আমরা লিখতে পারবো উপরে হচ্ছে উৎপাদ তথা হচ্ছে আফটার সলভেন্ট এএস, আর নিচে হচ্ছে বিক্রিয়ক তথা বিফোর সলভেন্ট বিএস। ঠিক আছে, আমাদের এই কনসেপ্টটা কিন্তু পরবর্তীতে কাজে লাগবে। এখন আমরা ফিরে এসে একটু আবার নান্সটার বন্টন সূত্রে ফিরে আসি। নান্সট বলতেছে যে পরস্পর অমিশ্রণীয় দুইটা দ্রাবকের মধ্যে যদি কোনো দ্রবকে দ্রবীভূত হতে দেওয়া হয়, তাহলে দ্রবটা উভয় দ্রাবকের মধ্যে এমন ভাবে দ্রবীভূত হয় যাতে প্রতি ক্ষেত্রে তার অনুপাতটা নির্দিষ্ট থাকে। এই বিষয়টা বোঝানোর জন্য আমরা ধরে নিয়েছিলাম যে আমাদের এখানে যখন আমরা আফটার সলভেন্ট যোগ করি নাই, তখন আমাদের দ্রব ছিল 100টি। তারপর আফটার সলভেন্ট যখন যোগ করা হলো, তারপর এখান থেকে ধরে নিচ্ছি যে আমরা, এটা কিন্তু আমরা ধরে নেওয়া যে 80টা পরিমাণ দ্রব আফটার সলভেন্টে চলে গেল। তাহলে এই অবস্থায় এখানে অবশিষ্ট থাকলো কয়টা দ্রব? নিশ্চয়ই তাহলে এখানে অবশিষ্ট থাকতেছে কখন অবশিষ্ট থাকতেছে? আফটার সলভেন্ট যোগ করার পর 20টি পরিমাণ দ্রব অবশিষ্ট থাকতেছে। তাহলে এই যে আফটার সলভেন্ট যোগ করার পর যে সাম্যাবস্থা অর্জিত হলো, সেই সাম্যাবস্থায় সাম্যদ্রবককে যদি এবার আমরা কেডি দ্বারা প্রকাশ করি, তাহলে আমরা কেডি সমান এভাবে লিখতে পারবো, আমাদের উপরে ছিল আফটার সলভেন্টে দ্রবের ঘনমাত্রা, আর নিচে ছিল আমাদের বিফোর সলভেন্টে দ্রবের ঘনমাত্রা। ঠিক আছে, তা এই ঘনমাত্রার যে অনুপাতটা সেটা আমরা এভাবে বলতে পারি, সেটা হচ্ছে যে আফটার সলভেন্টে চলে গেছে কয়টা? 80টা চলে গেছে। আমি এইটাকে একটু এখানে না লিখে পাশে একটু লিখি, এখানে 80টা চলে গেছে, আর বিফোর সলভেন্টে রয়ে গেছে কয়টা? বিফোর সলভেন্টে রয়ে গেছে 20টা। তাহলে এর অনুপাতটা কি হচ্ছে? এর অনুপাত হচ্ছে কিন্তু 4। এখন আমরা যদি এই স্টপ ককটা যদি খুলে দেই, দিয়ে যদি আমরা দ্রবণ দুটো যদি সংগ্রহ করি, তাহলে আমরা এখানে যে দ্রবণটা পাবো, যদি আমরা ধরে নিই যে বিফোর সলভেন্ট আমাদের নিচে থাকে,
তাহলে এখানে আমাদের বিফোর সলভেন্ট প্লাস হচ্ছে 20টি দ্রবের অণু, আর এখানে আমরা যে মিশ্রণটা পাবো এখানে কিন্তু আমাদের আফটার সলভেন্ট প্লাস 80টি, এটা কিন্তু আমাদের দ্রব থাকবে। এখন এই যে বিফোর সলভেন্টের সাথে যে দ্রব এখনো যে 20টা আছে, এটাকে আমরা আবার যদি নেই, নিয়ে আবার যদি আগের মতো একইভাবে যদি উলট পালট করি 3 মিনিট ধরে, করার পর যদি স্থির করে রাখি কিছুক্ষণের জন্য, তখন আবার এই 20টা থেকে কিছু পরিমাণ দ্রব কিন্তু আফটার সলভেন্টে চলে যাবে। তা এই যে যাবে, যে এই যাওয়ার পরিমাণটা এবারও কিন্তু নির্দিষ্ট। এখানে একটা বিষয় খেয়াল করে দেখো, এখানে যখন 100টা নেওয়া হয়েছিল তখন এখান থেকে 80টা দ্রব কিন্তু বিফোর সলভেন্ট ত্যাগ করে আফটার সলভেন্টে গেছে। তার মানে আমরা বলতে পারি যে দ্রবটার মাইগ্রেট করার যে হার সেটা হচ্ছে 80%। অর্থাৎ যে পরিমাণ দ্রবই নেওয়া হোক না কেন, যে পরিমাণ দ্রবই নেওয়া হোক না কেন, তার 80 ভাগ পরিমাণ দ্রব বিফোর সলভেন্ট ত্যাগ করে আফটার সলভেন্টে যাবে। তো আমি যেহেতু এখানে একটা সরল হিসাব দেখানোর জন্য 100টা নিয়েছি, তাই এখান থেকে 80% গেলে এরকম হবে। এবার একটা বিষয় খেয়াল করে দেখো তো, এবার যদি এমন হতো যে আবারও মনে করা যাক যে এরকম একটা, মনে করা যাক আমরা সেপারেটিং ফানেল নিলাম। এবার এই সেপারেটিং ফানেলের মধ্যে মনে করা যাক যে আমাদের আছে 20টি। তারপর আমরা কি করলাম, এখানে মনে করা যায় আবার আমরা আফটার সলভেন্ট যোগ করলাম, আফটার সলভেন্ট এখানে যোগ করলাম, তখন এখান থেকে আবার কিছু যাবে। কি পরিমাণ যাবে? এই যে 20টা যে আছে, 20টার 80%, মানে এবার 16, অর্থাৎ 16টা পরিমাণ এবার যাবে আমাদের আফটার সলভেন্টে, আর এখানে থাকবে কিন্তু তখন 4টা। তাহলে এবার কেডি এর মানটা কিরকম হচ্ছে, এবার যদি আমরা দেখি তাহলে দেখবো যে কেডি এর মানটা এরকম হচ্ছে, আফটার সলভেন্টে যাচ্ছে 16টা আর বিফোর সলভেন্টে থাকতেছে 4টা, ভাগ করলে আবারও কিন্তু 4 হচ্ছে। তাহলে এই যে প্রতি ক্ষেত্রে কিন্তু কেডি এর মানটা কিন্তু একই রকম হচ্ছে। তার মানে হচ্ছে যে কেডি আমাদেরকে একটা বিষয় সম্পর্কে ধারণা দিচ্ছে যে কি পরিমাণ দ্রব বিফোর সলভেন্ট ত্যাগ করে আফটার সলভেন্টে মাইগ্রেট করবে, সেই সম্পর্কে কিন্তু কেডি কিন্তু আমাদেরকে ধারণা দেয়। যেমনটা এখানে কেডি বলতেছে যে তুমি এখানে যে পরিমাণ দ্রবই নাও না কেন, তার 80% দ্রব প্রতি ক্ষেত্রে বিফোর সলভেন্ট ত্যাগ করে আফটার সলভেন্টে যাবে। ফলে কি হয়েছিল, যখন এখানে 100টা দ্রব আমরা নিয়েছিলাম সেখান থেকে 80টা গিয়েছিল আর 20টা অবশিষ্ট ছিল। আবার যখন ওই 20টা নিলাম, নেওয়ার পর আবার আফটার সলভেন্ট যখন যোগ করলাম, তখন দেখা যাচ্ছে এবার ওই 20টার 80%, মানে 16টা যাচ্ছে আমাদের আফটার সলভেন্টে আর 4টা থেকে যাচ্ছে। তো আশা করা যায় আবার যদি আমরা যদি এখানে যদি পৃথক করে নেই, তাহলে এবার এখানে যেটা হবে সেটা হচ্ছে বিফোর সলভেন্ট প্লাস হচ্ছে 4টি, আর এখানে যেটা হবে সেটা হচ্ছে যে আফটার সলভেন্ট প্লাস হচ্ছে 16টি। তারপর আবার এইটাকে যদি আমরা একইভাবে যদি পুনরাবৃত্ত করি, তাহলে এবার এই 4টা থেকে আবার 80% চলে যাবে। তো 4টা থেকে যদি 80% যদি চলে যায়, তাহলে মোটামুটি 3.2 হয়, আর অবশিষ্ট তখন থাকবে 0.8। তো এটাকে ভাগ করলে কিন্তু হচ্ছে 4 হচ্ছে। যেহেতু অনুসংখ্যা, যেহেতু আমরা ভগ্নাংশ লিখতে চাই না বা হয় না, এই জন্য আমরা যদি এটাকে বলি যে এটা হচ্ছে 4 আর এটা হচ্ছে 1, তাহলে মোটামুটি আমরা বলতে পারি যে এখানে আবার এই অনুপাতটা কিন্তু 4 হচ্ছে। এইভাবে এক সময় দেখা যাবে যে বিফোর সলভেন্ট থেকে দ্রবটা আফটার সলভেন্টে কিন্তু চলে গেছে। তাহলে এখানে আমরা বন্টন গুণাঙ্ক বলতে বুঝবো এটাই, যে একটা দ্রব্য বিফোর সলভেন্ট ত্যাগ করে আফটার সলভেন্টে যাওয়ার যে প্রবণতা বা যে হারটা দেখায়, সেটাই হচ্ছে কিন্তু তার বন্টন গুণাঙ্ক বা বন্টন গুণাঙ্কের হচ্ছে মূল বিষয়টা। আর বন্টন গুণাঙ্কের যে কেতাবী সংজ্ঞা বা বন্টন সূত্র যেটা, সেটাকে আমরা এইভাবে বলতে পারি যে পরস্পর অমিশ্রণীয় দুইটা দ্রাবকের মধ্যে মিশ্রিত হতে পারে এমন কোন দ্রবকে যদি মিশ্রিত হতে দেওয়া হয়, তবে দ্রবটা উভয় দ্রাবকের মধ্যে এমন ভাবে মিশ্রিত হয় যাতে প্রতি ক্ষেত্রে তার ঘনমাত্রার অনুপাত, অর্থাৎ আফটার সলভেন্টের ঘনমাত্রা আর বিফোর সলভেন্টের ঘনমাত্রার যে অনুপাত বা ভাগফলটা আছে সেটা যেন ফিক্সড হয়। যেমন 4 4 4 4, সব ক্ষেত্রে কিন্তু 4 4 করে হচ্ছে। তা এটা হচ্ছে মোটামুটি বন্টন গুণাঙ্ক। তাহলে এই হচ্ছে দ্রাবক নিষ্কাশন। দ্রাবক নিষ্কাশন আহামরি কঠিন তেমন কিছু না। তবে এখানে একটা বিষয় হচ্ছে, এবার একটা বিষয় খেয়াল করে দেখো, তাহলে আমরা একটা কথা এখানে বলতে পারি যে প্রথমবার আমাদের এখানে চলে গেল 80টা, দ্বিতীয়বার এখান থেকে চলে গেল 16টা, তৃতীয়বার চলে গেল 4টা। তার মানে এই যে 100টা, যে টোটাল যে 100টা দ্রব ছিল বিফোর সলভেন্টে, পুরো 100টা দ্রবই কিন্তু পরবর্তীতে কিন্তু কি হয়েছে, আফটার সলভেন্ট কিন্তু চলে গেল, বিফোর সলভেন্ট থেকে আফটার সলভেন্টে চলে গেল। কিন্তু আফটার সলভেন্টে যে গেল, সমস্যা কিন্তু শেষ হলো না। কি হলো না, আগে জাস্ট বিফোর সলভেন্টের আন্ডারে ছিল দ্রবগুলো, এখন কি হয়েছে, এখন জাস্ট খালি আফটার সলভেন্টের আন্ডারে কিন্তু ওই দ্রবগুলো চলে আসছে। তার মানে যেমন বাংলাদেশের স্বাধীনতা,
আগে হয়তো মনে করো যে ব্রিটিশদের অধীনে ছিল, ঠিক আছে, তারপর সেখান থেকে পাকিস্তানদের অধীনে চলে আসছে, কিন্তু বাংলাদেশ কিন্তু পরাধীনে কিন্তু ছিল। অনুরূপে এখানে দ্রব্যটা কিন্তু আগে ছিল বিফোর সলভেন্টের অধীনে, এবার আসছে আফটার সলভেন্টের অধীনে। তাহলে এবার আফটার সলভেন্ট থেকে এবার পৃথক করতে হবে। এরপর কি করা হয়, এরপর মূলত এখানে আংশিক পতন, যেটা আমরা এর আগের টিউটোরিয়ালে জেনেছি, আংশিক পতন প্রক্রিয়ার সাহায্যে কিন্তু এই আফটার সলভেন্ট থেকে দ্রব্যটাকে কিন্তু পৃথক করা যায়। এখন কথা হচ্ছে, ওই আংশিক পতন যদি ব্যবহারই করি, তাহলে প্রথমবার কেন আমরা আংশিক পতন ব্যবহার করলাম না, অর্থাৎ বিফোর সলভেন্ট থেকে দ্রব্যকে অপসারণ করার জন্য আংশিক পতন প্রক্রিয়া ব্যবহার করলাম না কেন? এইটা মূলত অনেক সময় সম্ভব হয় না। কারণ হয় কি, আংশিক পতন যখন আমরা ল্যাবরেটরিতে করতে চাই বা করতে যাই, তখন আমরা কিন্তু বলেছিলাম যে দ্রব্য এবং দ্রাবকের মধ্যে স্ফুটনাঙ্কের পার্থক্য কমপক্ষে 40°C হতে হয়। এখন স্ফুটনাঙ্কের পার্থক্য যদি 40°C চেয়ে যদি কম হয়, তাহলে দেখা যায় যে সাধারণ পাতন প্রণালীতে দ্রব্য এবং দ্রাবককে আলাদা করা যায় না। তো এই ক্ষেত্রে এমন একটা দ্রাবক নেওয়া হয় যার সাথে আবার ওই দ্রব্যটার স্ফুটনাঙ্কের পার্থক্য 40°C বেশি থাকে। এটা কিন্তু একটা বিষয়। এখন আমরা দ্রাবক নিষ্কাশনের একটা গাণিতিক রাশিমালা প্রতিষ্ঠা করব। তারপর একটা সমস্যার সমাধানের মাধ্যমে আমরা দেখব যে এখান থেকে কিভাবে প্রশ্নগুলো এসেছিল আর সেগুলো কিভাবে সমাধান করতে হয়। তো এই জন্য আমরা একটা ছবি খেয়াল করি, এখানে পরপর কয়েকটা সেপারেটিং ফানেলের ছবি দেওয়া আছে। তো আমরা ধরে নিচ্ছি, এই জায়গাটা একটু প্রথমটা একটু মনোযোগ সহকারে শুনবে, কারণ প্রথমটা যদি বুঝতে পারো তাহলে পরেগুলো জাস্ট একই কাজ বারবার করা হবে, এরকমটা আর কি। তো মনে করি যে এখানে আমাদের এই লেভেলের নিচে একটা মিশ্রণ ছিল, সেইখানে নিশ্চয়ই তাহলে একটা দ্রব্য ছিল এবং একটা দ্রাবকও ছিল বটে, আর এই দুইটা মিলেই মূলত এই মিশ্রণ বা দ্রবণটা হয়েছে। তো এই যে এখানে যে দ্রবণটা আছে, আমরা ধরে নিই যে এই দ্রবণটার আয়তন হচ্ছে সে ভি নট, ঠিক আছে। তো এখানে দ্রাবক যাই হোক না কেন, ওই দ্রাবকের মধ্যে দ্রবণ যোগ করার ফলে যে দ্রবণটা হয়েছে তার আয়তনটা আমরা ধরলাম ভি নট। ভালো কথা। এখন এই যে এখানে যে দ্রব্যটা, এই দ্রব্যটাকে আমরা ধরে নিচ্ছি যে এর পরিমাণটা হচ্ছে প্রথম অবস্থায় ডব্লিউ নট। তো মনে করি যে ভি নট মিলিলিটার আয়তনের একটা দ্রবণের মধ্যে ডব্লিউ নট গ্রাম পরিমাণ দ্রব্য আছে। তাহলে এই অবস্থায় এই দ্রব্যটার যে ঘনমাত্রা, সেটাকে যদি আমরা এভাবে লিখি, আমরা লিখতে পারবো যে আমরা বিএস করে লিখছিলাম, কারণ এটা আমাদের বিফোর সলভেন্ট। আমরা বলেছিলাম যে দ্রব্যটা যে দ্রাবকের মধ্যে আগ থেকে উপস্থিত থাকে সেটাকে হচ্ছে বিফোর সলভেন্ট। তো বিফোর সলভেন্টের দ্রব্যটার দ্রাব্যতা বা ঘনত্ব, এটাকে আমরা লিখতে পারবো, উপরে হচ্ছে আমাদের ডব্লিউ নট আর নিচে হচ্ছে আমাদের ভি নট। আর এককটা কি হচ্ছে নিশ্চয়ই বুঝতে পারছো, যে এককটা হচ্ছে এক্ষেত্রে কিন্তু গ্রাম পার মিলিলিটার আর কি প্রকাশ করা হলো, যেহেতু এটা আমরা মিলিলিটার ধরছি। আচ্ছা, তো এটা নিয়ে কোনো সমস্যা নাই। সমস্যা এখন থেকে শুরু হবে যখন আমরা আফটার সলভেন্ট যোগ করব। তারপর মনে করা যাক যে এইখানে আমরা ভি ওয়ান মিলিলিটার আয়তনের একটা আফটার সলভেন্ট আমরা যোগ করছি। আফটার সলভেন্ট এই পর্যন্ত যোগ করলাম ভি ওয়ান মিলিলিটারের, হ্যাঁ। যোগ করার পর ভালো করে মনে করা যাক যে তোমার উলট পালট করে কিছুক্ষণ রেখে দিলাম। এখন উলট পালট করে কিছুক্ষণ রেখে দেওয়ার ফলে কি হবে, এখান থেকে কিছু দ্রব্য মাইগ্রেট করে কিন্তু আফটার সলভেন্টে যাবে, এখানে কিছু দ্রব্য মাইগ্রেট করে আফটার সলভেন্টে যাবে। যাওয়ার ফলে কি হবে, বিফোর সলভেন্টের মধ্যে দ্রব্যের পরিমাণ কিন্তু কমে যাবে। তো বিফোর সলভেন্টের মধ্যে যদি দ্রব্যের পরিমাণ কমে যায়, হ্যাঁ, এবং এখানে সামঞ্জস্য অর্জিত হবে। আমরা মনে করি যে আফটার সলভেন্ট যোগ করার পর এইখানে এবার যে দ্রব্যটুকু আছে, সেই দ্রব্যটার ভর হচ্ছে, মনে করা যাক হচ্ছে যে ডব্লিউ ওয়ান গ্রাম। অর্থাৎ আফটার সলভেন্ট যোগ করার পর কিছু দ্রব্য বিফোর সলভেন্ট ত্যাগ করে আফটার সলভেন্টে চলে গেছে। তো কি পরিমাণ চলে গেছে সেটা আমি জানি না, তবে এটুকু আমরা ধরে নিচ্ছি যে ওই দ্রব্য চলে যাওয়ার পর, বিফোর সলভেন্ট ত্যাগ করার পর বিফোর সলভেন্টের মধ্যে আর যে পরিমাণ দ্রব্য অবশিষ্ট থাকে, এটাকে আমরা বলতে পারি অবশিষ্ট, হ্যাঁ, অবশিষ্ট ওই দ্রব্যটার পরিমাণ হচ্ছে ডব্লিউ ওয়ান গ্রাম। তাহলে এখন তোমরা আমাকে বলো তো, এখানে কি পরিমাণ দ্রব্য তাহলে চলে গিয়েছিল? তাহলে এই আফটার সলভেন্টের মধ্যে দ্রব্যের যে পরিমাণটা হবে, আগে ছিল ডব্লিউ নট, আর এখন এখানে অবশিষ্ট আছে ডব্লিউ ওয়ান গ্রাম। তাহলে এই বাকি যেটুকু থাকে সেটা কিন্তু আমাদের আফটার সলভেন্টে চলে গেছে। এটা আমাদের আফটার সলভেন্ট, এই পর্যন্ত এটা হচ্ছে আমাদের আফটার সলভেন্টে চলে গেছে। আর এখানে আগের মতোই
যে পরিমাণ দ্রাবক ছিল বা দ্রবণের যে আয়তনটা ছিল সেটাকে যদি আমরা ভি নট বলি তাহলে ভি নট মিলিলিটার হিসেবে লেখা যাবে, ভি নট মিলিলিটার। আর এখানে আমরা কিন্তু যোগ করেছি ভি ওয়ান মিলিলিটার আয়তনের দ্রবণ যোগ করেছি, ভি ওয়ান মিলিলিটার আমরা যোগ করেছি। তাহলে এই অবস্থায় বিষয়টা আমি আরেকবার একটু বলি, কারণ প্রথমটা যদি বুঝতে পারো তাহলে পরেগুলো আর বোঝা কোনো ব্যাপার হবে না। তাহলে বলা হচ্ছে, মনে করি ভি নট মিলিলিটার আয়তনের কোনো দ্রবণের মধ্যে ডব্লিউ নট গ্রাম পরিমাণ দ্রব আছে। এই দ্রবণটার মধ্যে একটা আফটার সলভেন্ট যোগ করা হলো, ফলে দেখা গেল যে কিছু পরিমাণ দ্রব আফটার বিফোর সলভেন্ট ত্যাগ করে আফটার সলভেন্টে চলে গেছে। তো কি পরিমাণ চলে গেছে সেটা আমরা জানি না, তবে আমরা এটুকু জানি যে আমাদের বিফোর সলভেন্টের মধ্যে বা আগে যে দ্রাবকটা ছিল সেই দ্রাবকটার মধ্যে আর মাত্র W1 গ্রাম পরিমাণ দ্রব অবশিষ্ট আছে, অবশিষ্ট আছে। তা এই যে, তাহলে এখন যদি আমরা আগে কি পরিমাণ ছিল আর অবশিষ্ট কি পরিমাণ আছে সেটা যদি আমরা যদি বিয়োগ করি তাহলে কি পরিমাণ দ্রব আফটার সলভেন্টে চলে গেছে মনে হয় আমরা পাবো। তা এই জন্য আমরা এটা বিয়োগ করে এই পরিমাণ আমাদের আফটার সলভেন্টে চলে গেল। এখন এই অবস্থায় একটা বিষয় খেয়াল করে দেখো তো ঘনমাত্রাগুলো কেমন হচ্ছে। এখানে আমরা আফটার সলভেন্টের ঘনমাত্রা, দ্রবের ঘনমাত্রা যদি আমরা বলি তাহলে এভাবে বলতে পারবো যে আফটার সলভেন্টের দ্রবের ঘনমাত্রা হচ্ছে, সেখানে পরিমাণটা হচ্ছে ডব্লিউ নট মাইনাস হচ্ছে W1, আর নিচে হচ্ছে আয়তনটা V1 মিলিলিটার আয়তন যোগ করছি, তাহলে আয়তন হচ্ছে V1। এটা কিন্তু আফটার সলভেন্টের ঘনমাত্রা। এই অবস্থায় বিফোর সলভেন্টের ঘনমাত্রাটা কেমন হচ্ছে, বিফোর সলভেন্টের দ্রবের যে ঘনমাত্রা হচ্ছে সেটা হচ্ছে এরকম। বিফোর সলভেন্টের দ্রবের ঘনমাত্রা হচ্ছে, এখানে অবশিষ্ট থাকলো, এখানে অবশিষ্ট থাকলো কতটুকু, W1 গ্রাম পরিমাণ, W1 গ্রাম পরিমাণ অবশিষ্ট থাকলো, আর এর আয়তনটা হচ্ছে ভি নট। তো আমাদেরকে নান্সের বন্টন সূত্র বলতেছে যে যদি এগুলো কথা যদি সত্যি হয় তাহলে বন্টন গুণাঙ্ক কেডি, এইটাকে লেখা যাচ্ছে এভাবে যে কেডি সমান হচ্ছে, উপরে হচ্ছে আফটার সলভেন্টের ঘনমাত্রা অর্থাৎ আফটার সলভেন্টের দ্রবের ঘনমাত্রা, এবং নিচে হচ্ছে বিফোর সলভেন্টে দ্রবের ঘনমাত্রা। এখন মানগুলো যদি আমরা বসিয়ে দিই তাহলে আমরা ছোট্ট একটা হিসাব নিকাশ করতে পারবো যে বা কেডি ইজ ইকুয়াল হচ্ছে আফটার সলভেন্টের ঘনমাত্রা কি হচ্ছে, আফটার সলভেন্টের ঘনমাত্রা হচ্ছে ডব্লিউ নট মাইনাস হচ্ছে W1, আর নিচে হচ্ছে V1, আর বিফোর সলভেন্টের দ্রবের ঘনমাত্রা হচ্ছে W1 বাই হচ্ছে ভি নট। আচ্ছা, আমাদের টার্গেট কি, আমাদের টার্গেট হচ্ছে মূলত এই কি পরিমাণ অবশিষ্ট থাকবে দ্রব সেইটা বের করা, অর্থাৎ আমরা এখান থেকে যে জিনিসটা বের করব সেটা হচ্ছে আমাদের এই অবশিষ্ট থাকা যে W1 গ্রামটা আছে এই 1 গ্রামটা আমরা বের করব। তাহলে আমরা ছোট্ট একটু হিসাব নিকাশ করে নিতে পারি যে বা কেডি ইজ ইকুয়াল লেখা যাচ্ছে এভাবে করে যে আমাদের ভি নটটা উপরের সাথে গুণ হবে, তাহলে ডব্লিউ নট মাইনাস হচ্ছে W1, এইটার সাথে গুণ হচ্ছে আমাদের ভি নট, আর নিচে হচ্ছে W1 এর সাথে আমাদের গুণ হচ্ছে V1। সেটা হচ্ছে যে কেডি ইন্টু হচ্ছে W1 V1 ইজ ইকুয়াল W নট ভি নট মাইনাস W1 ভি নট, W1 ভি নট। তো W1 ভি নটটাকে পাশে নিয়ে আসলে প্লাস হয়ে যাবে, তখন কেডি W1 V1 প্লাস হচ্ছে W1 ভি নট আর ইজ ইকুয়াল হচ্ছে W নট ভি নট। বা আমরা বলতে পারবো যে W1 ইজ ইকুয়াল হচ্ছে W নট, হ্যাঁ W নট, আর ইন্টু হচ্ছে কি W নট এখানে ছিল আর এখানে তাহলে ভি নট থাকছে, আর এখানে যদি আমরা W1 কমন নিতাম তাহলে কেডি V1 প্লাস জাস্ট ভি নট, এরকম একটা টার্ম হতো। তো এগুলো খুব একটা জটিল না, এগুলো তোমরা শুরু করলে শেষ করতে পারবা, জাস্ট একটু বলার ক্ষেত্রে প্রথম অবস্থায় একটু বলা, এরপর আর এত ডিটেলস বলা হবে না। তাহলে এই হচ্ছে যে যখন আমরা এই আফটার সলভেন্ট যখন যোগ করব, এখানে যখন V1 মিলিলিটার আফটার সলভেন্ট যখন যোগ করব তখন দ্রব যাওয়ার পরে বিফোর সলভেন্টের মধ্যে কি পরিমাণ দ্রব অবশিষ্ট থাকবে তার পরিমাণ। তাহলে এইটা আমাদের কি হচ্ছে, এইটা হচ্ছে
বিফোর সলভেন্ট এ অবশিষ্ট অবশিষ্ট থাকা দ্রবের পরিমাণ, এটা কিন্তু বুঝতে হবে দ্রবের পরিমাণ। তো আমরা তো নিষ্কাশিত পরিমাণ নির্ণয় করতে যাচ্ছি, তাহলে এইটা আমরা যদি নিষ্কাশিত পরিমাণ যদি পেতে চাই তাহলে কি করতে হবে? আমাদের আগে যে ছিল ডব্লিউ নট, সেখান থেকে আমাদের এই ডব্লিউ ওয়ান যদি আমরা বাদ দেই তাহলে কিন্তু নিষ্কাশিত কি পরিমাণ হয়েছে সেটা আমরা পাবো। তো যাই হোক, সেটা আমাদের আলাদা হিসেব। তাহলে আশা করা যায় প্রথম ধাপে বিফোর সলভেন্টে কি পরিমাণ অবশিষ্ট থাকবে সেটা আমরা বের করতে পারছি। এখন আমরা আবার এই ঘটনাটা একটু দেখি। তো মনে করা যাক এই যে এবার যে ডব্লিউ ওয়ান গ্রাম যে অবশিষ্ট থাকতেছে, হ্যাঁ, সেইটাকে আমি মনে করো যে এইটাতে, এই পাত্রটাতে নিলাম, যে এখানে এখন আমার অবশিষ্ট থাকতেছে ডব্লিউ ওয়ান গ্রাম। আর এই অবস্থায় দ্রবণটার আমার আয়তন তো যথারীতি হচ্ছে ভি নট মিলিলিটার। এখন এইখানে আমার মনে করো যে আমি এটাকে ব্যবহার করব না আর কি, আফটার সলভেন্ট আমি যোগ করলাম। এখন আফটার সলভেন্ট যখন আমি যোগ করব তখন নিশ্চয়ই কিছু দ্রব্য আবার আমার এই বিফোর সলভেন্ট ত্যাগ করে আফটার সলভেন্টে যাবে এবং একটা সামঞ্জস্য অর্জন করবে। তো আমি যদি মনে করি এমনটা যে এখান থেকে কি পরিমাণ দ্রব্য, হ্যাঁ, এই দ্রব্য যে আগে যে ছিল ডব্লিউ ওয়ান গ্রাম তার মধ্যে কি পরিমাণ দ্রব্য গেছে আমি সেটা জানি না, তবে এখন আমি বলতেছি যে এইখানে আমার আর অবশিষ্ট দ্রব্য, এইখানে অবশিষ্ট দ্রব্য মনে করা যাক হচ্ছে আমার ডব্লিউ টু, দ্বিতীয় ধাপের জন্য আমি ডব্লিউ টু ধরলাম। তাহলে এখানে আমার কি পরিমাণ চলে গেছে? এখানে তাহলে স্বাভাবিকভাবে এখন দ্রব্য চলে গেছে, আগে ছিল ডব্লিউ ওয়ান আর এখন অবশিষ্ট আছে ডব্লিউ টু। তাহলে ডব্লিউ ওয়ান থেকে ডব্লিউ টু বাদ দিলে এটা কিন্তু আমাদের আফটার সলভেন্টে থাকা, আফটার সলভেন্ট এ দ্রব্য, এটা হচ্ছে এটা, আর এটা হচ্ছে আমাদের বিফোর সলভেন্টে, তাই না? এটা আমাদের মূলত বিফোর সলভেন্টে অবশিষ্ট থাকা দ্রব্য, বিফোর সলভেন্ট এ অবশিষ্ট দ্রব্য হচ্ছে ডব্লিউ টু। আর যথারীতি এখানে আয়তনগুলো কেমন হচ্ছে? আয়তনগুলো হচ্ছে, এখানকার আয়তনটা হচ্ছে আমাদের ভি নট মিলিলিটার, আর এখানে আমরা যোগ করেছি ভি ওয়ান মিলিলিটার। আবার যদি আমরা ভি ওয়ান মিলিলিটার পরিমাণ আফটার সলভেন্টকে এখানে যোগ করি, তাহলে যোগ করার পর কিছুক্ষণ উলট পালট করে রাখিয়ে দিলে দেখা যাবে যে আমাদের এরকম একটা হচ্ছে। তো এই অবস্থায় আবার আমাদের ঘনমাত্রাগুলো কিরকম হবে? আবার আগের মতো ঘনমাত্রাগুলো হচ্ছে। তাহলে এখানে আমরা যোগ করার পর যে ঘনমাত্রাগুলো পাচ্ছি সেটাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি। এইখানে এই পাত্রে আর কি, এই পাত্রে আমাদের আফটার সলভেন্ট, আচ্ছা বিফোর সলভেন্টের কথা চিন্তা করি, বিফোর সলভেন্টের দ্রাব্যতা হচ্ছে, এখানে অবশিষ্ট আছে ডব্লিউ টু আর আয়তনটা হচ্ছে ভি নট। আর যদি আমরা আফটার সলভেন্টের যদি ঘনমাত্রা চিন্তা করি তাহলে কত হবে? এখানে দ্রব্য হচ্ছে ডব্লিউ ওয়ান মাইনাস ডব্লিউ টু আর বাই হচ্ছে ডব্লিউ টু, আয়তন হচ্ছে ভি ওয়ান মিলিটার, তাহলে দ্রব্যের পরিমাণ বাই হচ্ছে আয়তন, এটা হচ্ছে তার ঘনমাত্রা। এখন আবার যদি আমরা যদি এই আফটার সলভেন্ট বিফোর সলভেন্ট অর্থাৎ কেডি এর মান যদি বসাই দেই, তাহলে কেডি এর এই মানে বসাই দিলে কিন্তু আবার আমরা হিসাব নিকেশ করে একটা কিছু কিন্তু পাবো। তো সেটা কিরকম হবে সেটা যদি আমরা একটু এভাবে একটু হিসাব নিকেশ করে বলি, এবার একটু মাঝে মধ্যে একটু জাম্পিং করা হবে, কারণ আগের কথাগুলোই বারবার ঘুরে আসবে, এক কথা বারবার বললে হয়তো তোমার বিরক্ত হবা। তাহলে কেডিতে এবার কি হচ্ছে, উপরে হচ্ছে আফটার সেভেন, আফটার সেভেন কিরকম হচ্ছে, ডব্লিউ ওয়ান মাইনাস হচ্ছে ডব্লিউ টু আর নিচে হচ্ছে ভি ওয়ান, আর বিফোর সেভেনের ঘনমাত্রাটা হচ্ছে ডব্লিউ টু বাই হচ্ছে ভি নট। এরপর কি হবে, এরপর কেডি সমান আমরা লিখতে পারবো কেডি, আর এখানে হচ্ছে যে তোমার ভি ওয়ান ডব্লিউ টু ইজ ইকুয়াল হবে তোমার, এখানে ভি নটটা উপরে চলে যাবে, ভি নটটা উপরে চলে গেলে হচ্ছে ডব্লিউ ওয়ান ভি নট মাইনাস হচ্ছে ডব্লিউ টু ভি নট। তারপর কি হবে, তারপর কেডি যদি আমরা যদি কমন নেই এখানে, তাহলে ভি ওয়ান ডব্লিউ টু হবে, বা আমরা এইভাবে লিখতে পারবো যে এখানে হচ্ছে আমাদের ডব্লিউ ওয়ান ইন্টু হচ্ছে আমাদের ভি নট আর নিচে হচ্ছে কেডি আর হচ্ছে ভি ওয়ান প্লাস হচ্ছে ভি নট, এরকম একটা অবস্থা চলে আসতেছে। হিসেবে জিজ্ঞেস করে দেখো এরকমটা আসবে। তো এইটাকে আমি যদি একটু গুছাই যদি একটু লিখতাম তাহলে মনে হয় যে এভাবে লেখা যেত, সেটা হচ্ছে যে ডব্লিউ ওয়ান আর উপরে হচ্ছে ভি নট, নিচে হচ্ছে কেডি ভি ওয়ান প্লাস হচ্ছে ভি নট, এরকম মনে হয় একটা কিছু হতো। জাস্ট কিছু করে একটু সাজায় লিখছি শুধু, এটাকে একটু ব্র্যাকেট দেওয়া উচিত। আচ্ছা, এরপরে যদি আমরা একটু এভাবে একটু লিখি যে বা, তাহলে হচ্ছে কেডি এইটা সমান হচ্ছে এই যে ডব্লিউ ওয়ানটা যা আছে ওখানে এই মানটা বসাই দিতে চাই, এই ডব্লিউ ওয়ান সমান যেটা হলো এটা বসাই দিতে চাই। তাহলে দিলে কি হবে, ডব্লিউ নট হবে আর এখানে হচ্ছে ভি নট উপরে আছে
আর নিচে হচ্ছে কেডি ইন্টু ভি ওয়ান প্লাস হচ্ছে ভি নট। আর এখানে আবার আর একটা আছে এরকম একই রকম ভি নট কেডি ইন্টু ভি ওয়ান প্লাস হচ্ছে ভি নট এরকম হচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমরা একটা কথা বলতে পারি যে অতএব এখানে সরি এটা কেডি না, এইটা তো আমাদের হচ্ছে কেডি তো আমরা এখানে করছি, এটা আমাদের হচ্ছে ডব্লিউ টু, তাই না? এইটা মানটা আমাদের এইটা কেডি না, এটা আমরা কমন নিয়েছিলাম মূলত ডব্লিউ টু, কেডি তো আমাদের এখানে চলে গেছে, এটা হচ্ছে ডব্লিউ টু। তাহলে ডব্লিউ টু সমান লেখা যাচ্ছে ডব্লিউ ওয়ান ইন্টু এত। তাহলে এটাকে আমরা একটু চেঞ্জ করে বলি যে এটা হচ্ছে আমাদের ডব্লিউ টু সমান এরকম হচ্ছে। তাহলে ফাইনালি দেখা যাচ্ছে যে এই ডব্লিউ টু সমান যে জিনিসটা লেখা যাচ্ছে সেটা হচ্ছে এরকম, একটু অন্য কালি দিয়ে একটু লিখি, সেটা হচ্ছে যে ডব্লিউ টু ইজ ইকুয়াল ডব্লিউ নট আর ইন্টু হচ্ছে ভি নট বাই হচ্ছে কেডি ভি ওয়ান প্লাস হচ্ছে ভি নট আর এইটার উপর হচ্ছে একটা স্কোয়ার, দুটি একই রকম হওয়ার কোনো স্কোয়ার। তাহলে একটা বিষয় খেয়াল করে দেখো, এখানে সুন্দর একটা মিল খুঁজে পাওয়া যাচ্ছে। মিলটা কিরকম জানো? যখন দেখো এখানেও কিন্তু একটা কথা বলে রাখা ভালো, সেটা হচ্ছে যে এখানে যে এই যে ডব্লিউ টু যে আছে এটা কিন্তু হচ্ছে বিফোর সলভেন্ট এ অবশিষ্ট থাকা, অবশিষ্ট থাকা, কখন অবশিষ্ট থাকা? দ্বিতীয়বার অবশিষ্ট থাকা এই যে দ্রবের পরিমাণটা হচ্ছে কিন্তু ডব্লিউ টু। তাহলে যখন আমরা প্রথমবার যখন আমরা আফটার সলভেন্ট যোগ করলাম ভি ওয়ান মিলিলিটার পরিমাণ, যোগ করার পর আমাদের বিফোর সলভেন্টে যে অবশিষ্ট থাকলো ডব্লিউ ওয়ান গ্রাম, তার রাশিমালা হচ্ছে এটা। তারপর আবার ওই ডব্লিউ ওয়ান গ্রামকে ভি নট মিলিতে নিয়ে যখন আবার দ্বিতীয়বার যখন আবার যখন ভি ওয়ান মিলিটার আফটার সলভেন্ট যোগ করলাম, তখন দ্বিতীয়বার আমাদের অবশিষ্ট থাকলো হচ্ছে ডব্লিউ টু, সেটা হচ্ছে ডব্লিউ টু সমান হচ্ছে এইটা। তো এই সমীকরণটাতে একটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে, এইটা একটু মনোযোগ সহকারে একটু দেখো, সেটা হচ্ছে যে এইখানে যখন টু হচ্ছে তখন এইখানে একটা স্কোয়ার হচ্ছে, এখানে যখন ওয়ান হচ্ছে তখন এখানে একটা পাওয়ার এক একটা বিবেচনা করাই যায়। তাহলে আমরা ইন জেনারেলি কিন্তু বলতে পারি একটা কথা, সেটা হচ্ছে আমি একটু এটাকে পরের সমীকরণ লিখবো। তাহলে কি হচ্ছে এন সংখ্যক বার প্রতিবার প্রতিবার ভি ওয়ান মিলি করে আফটার সলভেন্ট যোগ করলে বিফোর সলভেন্ট এ অবশিষ্ট দ্রবের পরিমাণ এটা যদি মনে করি ডব্লিউ এন হয়, তাহলে আমরা ওই আগের এই সমীকরণটাকে ফলো করে লিখতে পারবো, একের জন্য এক, এটার উপর পাওয়ার এন, দুইয়ের জন্য দুই। তাহলে এন এর জন্য কিরকম হবে যে ডব্লিউ এন ইজ ইকুয়াল হচ্ছে এখানে ডব্লিউ নট আর উপরে হচ্ছে ভি নট, নিচে হচ্ছে কেডি ইন্টু হচ্ছে ভি ওয়ান প্লাস হচ্ছে ভি নট আর এই জিনিসটার উপরে পাওয়ার হচ্ছে কিন্তু এন। কেন? কারণ এখানে আমরা এন সংখ্যক বার করছি। তাহলে এইটা একটা আমাদের একটা রাশিমালা, এটাকে আমরা নাম দিলাম যে আমাদের 1 নম্বর। এতক্ষণ পর আর একটা বিষয় খেয়াল করে দেখো, এখন যদি আমরা যে পরিমাণ দ্রব্য যোগ করব, আমরা এখানে কি করছি এন সংখ্যক বার যোগ করছি প্রতিবার ভি ওয়ান মিলিলিটার করে, তাহলে এটার পরিমাণ কত হয় দেখো তো, ভি ওয়ান প্লাস ভি ওয়ান দুইবার যোগ করলে হয় টু ভি ওয়ান, আবার ভি ওয়ান প্লাস ভি ওয়ান প্লাস ভি ওয়ান তিনবার যোগ করলে হয় থ্রি ভি ওয়ান। তাহলে আমি যদি এরকম করি যে ভি ওয়ান প্লাস ভি ওয়ান প্লাস ভি ওয়ান প্লাস ডট 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 মনে কর যে এন সংখ্যক বার, তাহলে আমার মোট পরিমাণটা কত হবে? তাহলে এন ভি ওয়ান পরিমাণ হবে। তাহলে আমি এখানে কিন্তু এন ভি ওয়ান পরিমাণ দ্রাবক যোগ করেছি, আফটার সলভেন্ট আমি যোগ করেছি, তবে আমি পুরা এন ভি ওয়ানটা একবারে দেই নাই, এন সংখ্যক বার দিছি, প্রতিবার আমি ভি ওয়ান মিলি করে যোগ করছি। কিন্তু আমি যদি এই এন ভি ওয়ান যেটা আছে এটা আমি পুরোটা যদি আমি একবারে যদি দিয়ে দিতে চাই, তখন আমার রাশিমালাটা কেমন হবে? ওই অবস্থায় আমার অবশিষ্ট থাকা বিফোর সলভেন্টে, আচ্ছা এন ভি ওয়ান মিলি আফটার সলভেন্ট যদি একবারে যদি যোগ করা হয়, যোগ করলে বিফোর সলভেন্টে অবশিষ্ট দ্রবের পরিমাণ
দ্রব্যের পরিমাণ, এক্ষেত্রে যদি আমরা ধরে নেই যে এটা হচ্ছে সে ডব্লিউ এন প্রাইম, তাহলে আমরা ডব্লিউ এন প্রাইম এইটা সমান আমরা লিখতে পারবো। একটা বিষয় খেয়াল করে দেখো, আমরা আগেরটাতে একটু দেখি, আমরা ভি ওয়ান মিলি যখন যোগ করেছিলাম তখন আমাদের কেডি এর সাথে শুধু ভি ওয়ান এসেছিল। আমরা ভি ওয়ান যোগ না করে এখানে যদি আমরা যদি এন ভি ওয়ান যদি যোগ করি তাহলে কেডি এর সাথে জাস্ট এন ভি ওয়ান আসবে, আর সমীকরণটা এরকমটাই হবে। তার মানে আমাদের এবার হচ্ছে ডব্লিউ এন প্রাইম সমান হচ্ছে ডব্লিউ নট ইন্টু হচ্ছে ভি নট, আর নিচে হচ্ছে কেডি ইন্টু এন ভি ওয়ান প্লাস হচ্ছে ভি নট, কারণ এন ভি ওয়ানটা আমি একবার এবার যোগ করছি। এটা জাস্ট একটা হচ্ছে ব্র্যাকেট, এইটা হচ্ছে আমাদের সমীকরণ নম্বর হচ্ছে 2। তাহলে এই যে 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণটা যে আছে এদের আগে ব্যবহার বিধিটা আগে বুঝতে হবে। বলা হচ্ছে যে যখন এন সংখ্যক বার আফটার সলভেন্ট যোগ করা হবে প্রতিবার ভি ওয়ান মিলি করে, তখন বিফোর সলভেন্টের যে অবশিষ্ট থাকবে, এটা কিন্তু অবশিষ্ট থাকা পরিমাণ, সেটা যদি ডব্লিউ এন হয় তাহলে ডব্লিউ এন কে এভাবে লেখা যাবে, এখানে এন থাকলে পাওয়ার এন হয়। কিন্তু ওই যে আমরা এন সংখ্যক বার যে ভি ওয়ান মিলি করে যোগ করতেছি, তাহলে আমাদের টোটাল এন ভি ওয়ান পরিমাণ যোগ করা হচ্ছে। এই টোটালটাই আমি যদি একবারে যদি যোগ করি, এন সংখ্যক বার যোগ করে না করে যদি একবারে যদি যোগ করে ফেলি, তখন বিফোর সলভেন্টে অবশিষ্ট থাকা দ্রব্যের পরিমাণটা হচ্ছে ডব্লিউ এন প্রাইম, এবং এটাকে এভাবে করে লেখা যাচ্ছে। এখন গাণিতিকভাবে বা লজিক্যালি কিন্তু একটা বিষয় দেখানো যায়, সেটা হচ্ছে যে ডব্লিউ এন প্রাইম ইজ গ্রেটার দ্যান ডব্লিউ এন হয়। তার মানে হচ্ছে যে এই কথাটা যদি আমি বাংলায় বলি তাহলে এভাবে বলা যায় যে আমরা যে পরিমাণ আফটার সলভেন্ট যোগ করব, ঠিক আছে, সেইটা যদি আমরা একবারে যোগ না করে যদি কয়েকটা ভাগে ভাগ করে যদি যোগ করি, তাহলে বেশি পরিমাণ দ্রব্য নিষ্কাশিত হয়। কেন? কারণ এখানে যে এটা আছে এটা কিন্তু হচ্ছে অবশিষ্ট পরিমাণ, এটা হচ্ছে অবশিষ্ট পরিমাণ। এখন অবশিষ্ট পরিমাণ যত বেশি হবে নিষ্কাশিত পরিমাণ তত কম হবে। মানে যত পরিমাণ বিফোর সলভেন্টে অবশিষ্ট থাকবে তখন বোঝা যাবে আফটার সলভেন্টে তত কম গেছে, মানে কম নিষ্কাশিত হয়েছে, নিষ্কাশিত পরিমাণ তত কম হবে, নিষ্কাশিত পরিমাণ তত কি হবে, কম হবে। তো যেহেতু ডব্লিউ এন প্রাইম ইজ গ্রেটার দ্যান ডব্লিউ এন, আর ডব্লিউ এন প্রাইমটা কি ছিল, এন ভি ওয়ান একবারে, একবারে, আর ডব্লিউ এনটা কি ছিল, ডব্লিউ এনটা ছিল এন সংখ্যক বার, এন সংখ্যক বার প্রতিবার প্রতিবার ভি ওয়ান মিলি করে। তাহলে এন ভি ওয়ান মিলি যদি আমরা একবারে যোগ করি তাহলে আমাদের অবশিষ্ট পরিমাণটা বেশি থাকে, মানে বেশি করে অবশিষ্ট থাকে, মানে কম পরিমাণে নিষ্কাশিত হয়। আর এইটাকে যদি আমরা এন সংখ্যক বার ভাগ করে যদি ব্যবহার করি, এই এন ভি ওয়ান মিলিয়ে যোগ করব, তবে একবারে যোগ না করে কয়েকটা ভাগে ভাগ করে যদি যোগ করি, তখন দেখা যাবে যে এবার আমার অবশিষ্ট পরিমাণটা কম থাকবে, এবার অবশিষ্ট পরিমাণটা কম হবে, এই পরিমাণটা এবার কম হবে, ফলে নিষ্কাশিত পরিমাণটা কেমন হবে, নিষ্কাশিত পরিমাণটা কিন্তু তখন কিন্তু বেশি হবে। তো এইটা আর কি বিষয়টা মাথায় রাখতে হবে যে যদি আমরা যে পরিমাণ দ্রাবক আফটার সলভেন্ট আমরা যে পরিমাণ যোগ করব সেটা যদি আমরা একবারে যোগ না করে কয়েকটা ভাগে ভাগ করে যদি আমরা যদি যোগ করি, তাহলে বেশি পরিমাণ দ্রব্যকে আমরা নিষ্কাশিত করতে পারি, বা বিফোর সলভেন্টে কম পরিমাণে দ্রব্য উপস্থিত থাকে। এখন কথা হচ্ছে যে এই সমীকরণটা থেকে আমি কিভাবে বুঝবো যে আমার ডব্লিউ এন প্রাইম ইজ গ্রেটার দ্যান হচ্ছে ডব্লিউ এন। এইটা একটু বুঝো, আপাতত আমরা লজিক্যালি বুঝি, তারপর আমরা ম্যাথমেটিক্যালি বিষয়টা দেখবো। সেটা হচ্ছে যে আমরা যদি বলি তাহলে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এই যে জায়গাটুকু যে আছে, এই জায়গাটুকুর মধ্যে দেখো উপরেরটা হচ্ছে আমাদের লব আর নিচেটা হচ্ছে হর। লবে কিন্তু শুধু ভিনট আছে, আর হরে কিন্তু ভিনটের সাথে একটা কিছু যোগ অবস্থায় আছে। এর মানে কি, এর মানে হচ্ছে যে লব অপেক্ষা হরের মানটা বড়। এখন হরের মান যদি বড় হয়, যোগ অবস্থা যেতে, তাহলে হরের মান যদি বড় হয় তাহলে এই ভগ্নাংশের মানটা নিশ্চিত করে তাহলে বলা যায় যে এটা একের চেয়ে কম হবে, মানে 0. মানে প্রকৃত ভগ্নাংশ হবে। এখন যদি প্রকৃত ভগ্নাংশ হয় অর্থাৎ দশমিকের পরে যদি কিছু থাকে, তাহলে এর উপর আমরা যত বেশি পাওয়ার দিব এই মান তত কিন্তু ছোট হবে। ঠিক আছে, 2 পাওয়ার দিলে যেমন মনে করা যায় 0.01 হয়, আবার এখানে 0.1 এর উপর যদি মনে তুমি যে 3 পাওয়ার দাও তাহলে তখন কত হবে, 0.001 হবে। তো যেহেতু এইটা একটা প্রকৃত ভগ্নাংশ, তাই এর উপর যতই আমরা পাওয়ার তুলব ততই তার মানটা কমে যায়। কিন্তু এখানে কিন্তু একটা বিষয় খেয়াল করে দেখো, এ কথা ঠিক যে যদি আমরা এইটুকু জায়গার তুলনা করি, যে এইটুকু জায়গার চেয়ে এই জায়গাটুকু কিন্তু আরো বেশি কিন্তু ছোট।
তবে এখানে যেহেতু পাওয়ার দেওয়া আছে আর এখানে যেহেতু পাওয়ার দেওয়া নাই, তাই এই পাওয়ার দিলে ফাইনালি কিন্তু দেখা যাবে যে এই মানটাই ছোট হবে, অর্থাৎ ডব্লিউ1 এর মানটা তোমার ছোট হবে। ডব্লিউ1 ছোট হওয়ার মানে হচ্ছে যে অবশিষ্ট পরিমাণ কম হবে, অবশিষ্ট পরিমাণ কম হবে। আর অবশিষ্ট পরিমাণ কম হওয়ার অর্থ হচ্ছে বেশি পরিমাণে দ্রব্য কিন্তু নিষ্কাশিত হবে। তা এই যে এই মানটা যে ছোট, এটা আমরা গাণিতিকভাবে একটু প্রমাণ করব। একটা প্রশ্ন এসেছিল বরিশাল বোর্ড 2019 সালে, আমরা সেই প্রশ্নটা একটু সলভ করে বিষয়টা একটু দেখার চেষ্টা করি। তো প্রশ্নটা ছিল এরকম, মনে করা যাক ওখানে বলেছিল এভাবে যে এখানে একটা পাত্র দেওয়া আছে, হ্যাঁ, এখানে একটা পাত্র দেওয়া আছে, পাত্রের মধ্যে বলা ছিল যে 200 তোমার মিলিলিটার পরিমাণ এখানে কার্বন টেট্রাক্লোরাইড আছে, সিসিএল আছে 200 মিলিলিটার। আর একটা পাত্র আছে, এখানে 200 মিলিলিটার পরিমাণ একটা দ্রাবক ছিল, ওখানে দ্রাবকটার নাম বলা নাই, তো ধরা যাক যে পানি ছিল। আর এইখানে কিন্তু 2 গ্রাম পরিমাণ আয়োডিন যোগ করা ছিল। তার মানে এই দ্রবণের মধ্যে 2 গ্রাম পরিমাণ আয়োডিন যোগ অবস্থায় ছিল, আর এখানে আমাদের 200 মিলি একটা কার্বন টেট্রাক্লোরাইড ছিল। এখন একটা বিষয় খেয়াল করে দেখো যে এখানে মূলত দ্রাবক হচ্ছে দুইটা, এই পানি একটা দ্রাবক, ঠিক আছে, আর এই কার্বন টেট্রাক্লোরাইড কিন্তু একটা কিন্তু দ্রাবক, একটি দ্রাবক। তো এই যে দুইটা যে দ্রাবক আছে, এই দ্রাবক দুইটার মধ্যে বিফোর সলভেন্ট কোনটা আর আফটার সলভেন্ট কোনটা? তো বিফোর সলভেন্টের সময় আমরা কিন্তু বলছিলাম যে দ্রবটা যে দ্রাবকের মধ্যে পূর্ব থেকে উপস্থিত থাকে সেটা হচ্ছে বিফোর সলভেন্ট। তার মানে এই দ্রাবকটা হচ্ছে আমাদের বিফোর সলভেন্ট অর্থাৎ বিএস, আর এই দ্রাবকটা হচ্ছে আমাদের আফটার সলভেন্ট হচ্ছে এএস। এখন দেওয়ার পর বলেছে যে আমরা যদি এই এ পাত্রের দ্রবণকে যদি আমরা দুই ভাবে ব্যবহার করি, একটা উপায় হচ্ছে যে সবটুকুকে আমরা একবারে ব্যবহার করব, একবারে সবটুকু ব্যবহার করব, মানে এখানে যে 200 মিলি আছে 200 মিলি আমরা একবারে ব্যবহার করব। তখন কি পরিমাণ নিষ্কাশিত হবে, নিষ্কাশিত হবে সেটা বের করতে বলছে। আর এটাকে একবারে ব্যবহার না করে যদি 5 বারে যদি ব্যবহার করা হয়, অর্থাৎ n ইকুয়াল যদি 5 হয়, তার মানে হচ্ছে যে 5 বারে ব্যবহার করলে কত হবে, প্রতিবার 40 করে হচ্ছে, কারণ 200 কে 5 দ্বারা ভাগ করলে 40 হচ্ছে, তাহলে প্রতিবার 40 মিলি করে যোগ করতে হবে। যোগ করলে কি পরিমাণ নিষ্কাশিত হবে সেটাও বাইর করতে বলছে। বাইর করে বলছে যে তাহলে কোন পদ্ধতিতে অধিক পরিমাণ আয়োডিন নিষ্কাশিত হবে, মানে কোনটাতে বেশি পরিমাণ নিষ্কাশিত হবে। তাহলে এখানে একটা বিষয় খেয়াল করে দেখো, এই বিফোর সলভেন্টটা যে আছে, এই বিফোর সলভেন্টটা যে আছে, এই বিফোর সলভেন্টের মধ্যে যে আয়োডিন আছে, এই আয়োডিনটাকে নিষ্কাশন করা হয়েছে এই আফটার সলভেন্ট দ্বারা। এটা কিন্তু হচ্ছে আমাদের আফটার সলভেন্ট, এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে আফটার সলভেন্ট। তো এই গাণিতিক সমস্যাটা আমরা সমাধান করব। এখানে আর একটা তত্ত্ব দেয়া আছে, সেটা হচ্ছে যে পানি ও কার্বন টেট্রাক্লোরাইডে আয়োডিনের বন্টন গুণাঙ্ক যথাক্রমে, এটা এই কথাটা একটু ইম্পর্টেন্ট, এটা বলার পর হয়তো আমরা আলোচনায় আমাদের যেতে হবে। সেটা হচ্ছে যে এখানে বলছে যে পানি ও আরেকটা দেওয়া হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড, পানি ও কার্বন টেট্রাক্লোরাইড এ আয়োডিনের বন্টন গুণাঙ্ক, আয়োডিন এর বন্টন গুণাঙ্ক, বন্টন গুণাঙ্ক মানে হচ্ছে কেডি, বন্টন গুণাঙ্ক ওরা বলছে 0.0125, এইভাবে বলছে। এখন এইখানে কিছু কথা বা যে সমস্যাটা তোমরা ফেস করবা, এক এক বই একক এক এক বইয়ে কিন্তু এক একভাবে কিন্তু প্রবলেমগুলো সলভ করে দেয়া আছে, কারোটাই ভুল না, সবারটাই ঠিক আছে। তবে আমার যেটা মনে হয় যে আমি যেটা করাচ্ছি যে এইটা হচ্ছে সবচেয়ে অথেন্টিক। কেন অথেন্টিক তার একটা আবার লজিক আছে, খালি বললে তো হবে না, লজিক আছে। লজিকটা হচ্ছে আমরা যখন কেডি যখন ব্যবহার করেছিলাম, একটা বিষয় খেয়াল করে দেখো, কেডি যখন আমরা ব্যবহার করেছিলাম তখন আমরা বলেছিলাম যে উপরে থাকবে আফটার সলভেন্টের মোলার ঘনমাত্রা, মানে আফটার সলভেন্টের দ্রবের মোলার ঘনমাত্রা, আর নিচে হচ্ছে আমাদের বিফোর সলভেন্টের দ্রবের মোলার ঘনমাত্রা। এইখানে আমাদের পানি কিন্তু হচ্ছে আমাদের বিফোর সলভেন্ট, পানি হচ্ছে বিফোর সলভেন্ট, আর কার্বন টেট্রাক্লোরাইড কিন্তু হচ্ছে আমাদের আফটার সলভেন্ট। তো এখানে বলছে পানি ও কার্বন টেট্রাক্লোরাইডে আয়োডিনের বন্টন গুণাঙ্ক হচ্ছে এত। তাহলে পানি মানে হচ্ছে যে উপরে হচ্ছে যখন পানি থাকে
আর নিচে যখন কার্বন টেট্রাক্লোরাইড হিসেবে দ্রাবক থাকে এই অবস্থায় ওইখানে আয়োডিনের যে বন্টন গুণাঙ্ক সেটা সে আমরা যদি কে ডি প্রাইম বলি, তাহলে এই অনুপাতটা হচ্ছে 0.125, 0.125, 0.0125। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমরা যে রাশিমালায় আমাদের এই যে রাশিমালা যে কেডি আছে, এই যে আমাদের যে কেডি গুলো আছে, এই কেডিতে কি আমরা কি সরাসরি কি এই মানটা কি বসাই দিতে পারবো? কেডিতে এই মানটা আমরা সরাসরি বসাই দিতে পারবো কিনা? অ্যান্সার হচ্ছে যে না, আমরা কিন্তু পারবো না। কারণ আমাদের এখানে আফটার সলভেন্ট হচ্ছে আমাদের এখানে যেভাবে আমরা লিখেছি তাতে আমাদের আফটার সলভেন্ট, এটা কিন্তু একটু মনোযোগ সহকারে দেখো, এটা কিন্তু তোমাকে কিন্তু একদম মানে বিভ্রান্ত করবে। সেটা হচ্ছে এখানে আমাদের যেভাবে লিখছি তাতে কেডি আমাদের আফটার সলভেন্ট হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড, মানে আমাদের উপরে কার্বন টেট্রাক্লোরাইডের আয়োডিনের দ্রাব্যতা প্রয়োজন, আর নিচে আমার পানিতে আয়োডিনের দ্রাব্যতা কত সেইটা প্রয়োজন। কিন্তু প্রশ্নে দেওয়া আছে পানি ও কার্বন টেট্রাক্লোরাইডে আয়োডিনের বন্টন গুণাঙ্ক হচ্ছে 0.0125। তাহলে এই কেডি এর এই মানটা উপরে আগে যেহেতু পানি তারপর কার্বন টেট্রাক্লোরাইড, তার মানে পানি এবং কার্বন টেট্রাক্লোরাইড উপরে পানি তারপর কার্বন টেট্রাক্লোরাইড এই অনুপাতটা দেওয়া আছে। তাহলে আমার এইটা কিন্তু আমি সরাসরি কেডি হিসেবে ব্যবহার করতে পারবো না। এটা কেডি হিসেবে সরাসরি কি করা যাবে না, ব্যবহার করা যাবে না। তাহলে কিভাবে ব্যবহার করতে হবে? এটাকে ব্যবহার করা যাবে, দেখো যদি কেডি প্রাইম যদি আমরা যদি এইটা যদি 1/, যদি করে নেই, তাহলে কিন্তু আমাদের উপরে কিন্তু যাচ্ছে কার্বন টেট্রাক্লোরাইডে দ্রবটার মোলার ঘনমাত্রা, আর নিচে হচ্ছে পানিতে দ্রবটার মোলার ঘনমাত্রা হচ্ছে। এই অবস্থায় যদি হয় তাহলে আমাদেরকে তো এইটা হচ্ছে আমাদের কেডি প্রাইমটা হচ্ছে আমাদের এত, আমাদের কেডি প্রাইমটার মানটা হচ্ছে এত। তাহলে এখন কি করতে হবে? তাহলে আমি যদি এখন এই অনুপাতটা যদি এখন পেতে চাই, হ্যাঁ, এই অনুপাত যদি এখন পেতে চাই, অর্থাৎ যদি আমি কার্বন টেট্রাক্লোরাইড এবং পানি এইখানে দ্রাব্যতার যে অনুপাত আছে সেটা যদি পেতে চাই, তাহলে এখন আমাকে 1/0.125 করে নিতে হবে, 0.0125 করতে হবে। করলে যা হবে সেটা হচ্ছে আমার কেডি। তো একটু দেখি কেডিটা কত হচ্ছে। 1 ভাগ হচ্ছে 0.0125, দ্যাট ইজ হচ্ছে 80, এটা হচ্ছে 80। তাহলে এই জায়গাটাতে কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা তোমাদেরকে একটু কন্ট্রোল করতে পারতে হবে এবং খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে আমরা যে এখানে যে কেডিটা যে ব্যবহার করেছি, এই কেডিটা হচ্ছে আমাদের উপরে আফটার সলভেন্ট থাকবে আর নিচে কিন্তু বিফোর সলভেন্ট থাকবে। এখন একটা বিষয় খেয়াল করে দেখো, এই প্রশ্ন যদি এভাবে না বলে যদি এভাবে বলতো, যে বললো যে কার্বন টেট্রাক্লোরাইড ও পানিতে পানিতে আয়োডিন এর বন্টন গুণাঙ্ক কেডি সমান সে বললো 0.0125, তখন আমরা সরাসরি কিন্তু এটা কিন্তু বসাই দিতে পারতাম, কারণ কার্বন টেট্রাক্লোরাইড উপরে পানি হচ্ছে নিচে, তখন তো এটাই বসাইতাম। কিন্তু আমাদের সেটা বলছে পানি ও কার্বন টেট্রাক্লোরাইড আয়োডিনের বন্টন গুণাঙ্ক হচ্ছে এত, কিন্তু আমাদের দরকার কার্বন টেট্রাক্লোরাইড ও পানিতে আয়োডিনের বন্টন গুণাঙ্ক। এই জন্য কিন্তু আমাদের এই মানটা 1/, করে হবে নাকি হবে না এই বিষয়টা কিন্তু কন্ট্রোল করতে পারতে হবে। ঠিক আছে, এটা আমাদের প্রয়োজন নাই, এটা আমাদের মুছে দিতে পারি। যাই হোক, তাহলে আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো। এখন আমরা এই গাণিতিক সমস্যাটা একটু সমাধান করে দেখতে চাই কি হয়। তাহলে প্রশ্নটা হচ্ছে এরকম, যে একটা পাত্রে 200 মিলি কার্বন টেট্রাক্লোরাইড আছে আর একটা পাত্রে 200 মিলি পানির মধ্যে 2 গ্রাম পরিমাণ আয়োডিনকে এখানে মনে করা যাক যে তোমার দ্রবীভূত করে রাখা আছে। এই কার্বন টেট্রাক্লোরাইড দিয়ে আয়োডিনকে নিষ্কাশন করতে হবে। তো নিষ্কাশনের দুইটা পদ্ধতি, একটা হচ্ছে একবারে 200 মিলি ব্যবহার করতে পারো, অথবা আর একটা বলছে যে 5 বার ব্যবহার করবে, প্রতিবার এখানে তুমি 40 মিলি করে ব্যবহার করবে। তাহলে কোন পদ্ধতিতে নিষ্কাশন বেশি হবে সেটা আমরা নির্ণয় করবো। আমরা একটু আগে যেভাবে লিখেছিলাম তাতে আমরা এই পদ্ধতির একবারে যখন ব্যবহার করি ওইটাকে আমরা বলছিলাম WN প্রাইম, আর এই পদ্ধতি যখন আমরা নিষ্কাশন করি তখন আমরা ওইটাকে বলেছিলাম যে WN। আর আমাদের সূত্রটা কেমন ছিল সেটা তো নিশ্চয়ই মনে আছে, যে WN প্রাইম সমান আমরা লিখছিলাম যে W নট, আর হচ্ছে উপরে হচ্ছে V নট, আর নিচে হচ্ছে KD ইন্টু হচ্ছে NV1 আর প্লাস হচ্ছে V নট। এটা হচ্ছে আমাদের একবারে ব্যবহার করলে। আর WN টা কেমন ছিল? WN টা ছিল W নট আর উপরে ছিল V নট আর নিচে ছিল KD_V1 প্লাস হচ্ছে V নট আর এখানে পাওয়ার ছিল N। তো আমরা এখন এখানে একটু আইডেন্টিফাই করি KV1, KV নট আর KW নট। একটা বিষয় খেয়াল করে দেখো, এখানে যদি আমরা দেখি তাহলে দেখব এখানে আমাদের এটা আফটার সলভেন্ট,
তাহলে এই যে 200 মিলি যে এখানে আছে এইটা হচ্ছে আমাদের NV1। NV1 কেন বললাম, যেহেতু টোটাল পরিমাণটা 200 মিলি, তাই এটা কিন্তু আমরা এই টোটাল পরিমাণটাকে আমরা NV1 বলছি। আর এখানে n এর যে মানটা আছে, এই n এর মানটা কিন্তু হচ্ছে 5 বারে ভাগ করে, তাই না? 5 বারে ভাগ করে ব্যবহার করতে বলছে, তাহলে এই n এর মানটা হচ্ছে 5। n এর মানটা হচ্ছে 5। আচ্ছা, তাহলে V1 গেল। V0 কোনটা? V0 হচ্ছে এই প্রথম যে দ্রাবকটা ছিল বিফোর সলভেন্ট, এর আয়তনটা হচ্ছে V0। তাহলে এই 200 হচ্ছে V0, 200 হচ্ছে V0। আর এই 2 গ্রামটা হচ্ছে কিন্তু আমাদের W0, আদি পরিমাণ ছিল এইটা, এখান থেকে নিষ্কাশিত হয়েছে। এখন আমরা সমস্যাটা একটু সমাধান করি। তাহলে আমরা প্রথমে বলি যে NV1 পরিমাণ, NV1 এর মানটা একটু পাশে একটু বলে দেই। NV1 ইকুয়াল কত ছিল? 200 মিলি ছিল। 200 মিলি পরিমাণ কার্বন টেট্রাক্লোরাইড একবারে ব্যবহার করলে, পরিমাণ একবারে ব্যবহার করলে বিফোর সলভেন্ট এ অবশিষ্ট থাকে। আমরা আগে অবশিষ্টটাকে বের করব, তারপর আমাদের আদি অবস্থা থেকে অবশিষ্টটা বাদ দিলে কিন্তু আমরা নিষ্কাশিত অবস্থাটা পাবো। অবশিষ্ট থাকে, কি পরিমাণ অবশিষ্ট থাকে? সেটা হচ্ছে যে WN প্রাইম ইজ ইকুয়াল হচ্ছে, আমাদের সূত্রটা হচ্ছে যে V0, হ্যাঁ, আর এখানে একটা W0 আছে, এটার জন্য একটা স্পেস রেডি করি। W0, আর এখানে ছিল KD ইন্টু হচ্ছে NV1 প্লাস হচ্ছে V0, এরকমটা ছিল। আচ্ছা, এখন মানগুলো যদি বসিয়ে দেই, মানগুলো মোটামুটি মুখস্থ হয়ে গেছে। W0 হচ্ছে 2 গ্রাম, আর V0টা হচ্ছে পানির যে আয়তনটা সেটা হচ্ছে 200 মিলি। KD এর মানটা আমরা দেখলাম 80, 0.125 না, কিন্তু প্রশ্নে দেখা আছে পানি ও কার্বন টেট্রাক্লোরাইডের আয়োডিনের বন্টন গুণাঙ্ক হচ্ছে 0.0125। তো আমাদের ওটা প্রয়োজন নাই, আমাদের প্রয়োজন হচ্ছে উপরে আফটার সলভেন্ট থাকবে, পরে বিফোর সলভেন্ট থাকবে, এই অবস্থায় ঘনমাত্রাটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে আমাদের প্রয়োজন। অর্থাৎ আমাদের হচ্ছে 80। তাহলে আমাদের কেডি হচ্ছে 80। এইটা ইন্টু কত লিখতে হবে? আমাদের NV1 টোটালিটা হচ্ছে 200 মিলি। 200 মিলি NV1টা টোটালটা হচ্ছে 200 মিলি, আর যোগ হচ্ছে কি 200 মিলি। ঠিক আছে, কোনো পাওয়ার হবে না। তাহলে এখন এই মানটা যদি এখন আমরা হিসেব করি, তাহলে কত হচ্ছে? 2 ইন্টু 200 ভাগ হচ্ছে কেডি হচ্ছে 80 ইন্টু 200 যোগ হচ্ছে তার সাথে আবার 200। তাহলে টোটাল হচ্ছে অবশিষ্ট থাকতেছে 0.02469 গ্রাম। এটা কিন্তু আমি বলছি এটা কিন্তু অবশিষ্ট থাকে, এটা কিন্তু আমাদের নিষ্কাশিত হয়েছে তা কিন্তু না, এটা হচ্ছে আমাদের অবশিষ্ট থাকা, এটা হচ্ছে অবশিষ্ট থাকে। তাহলে নিষ্কাশিত কি পরিমাণ হয়েছে? অতএব নিষ্কাশিত হয়েছে আগে কতটুকু ছিল? আগে ছিল W0 পরিমাণ হচ্ছে 2 গ্রাম ছিল, আর এখন অবশিষ্ট আছে 0.02469 এত গ্রাম। হ্যাঁ, 2.0 এগুলো লেখা যেত। তাহলে মাইনাস যদি আমরা এখান থেকে 2 করি, তাহলে মানটা হচ্ছে 1.975। 3 ঘর নিলেই হবে, এতগুলো নেওয়ার কোনো প্রয়োজন নাই। 0.1975 এত গ্রাম কিন্তু আমাদের নিষ্কাশিত হয়েছে। এটা কখন? যখন আমরা সবটুকু আফটার সলভেন্ট একবার যখন আমরা যোগ করেছি তখন। এখন আমরা একটা হিসেব করব, সেখানে আমরা দেখব যে আমরা সবটুকু আফটার সলভেন্ট একবারে যোগ না করে কয়েকটা ভাগে ভাগ করে ব্যবহার করব। সেটা কিরকম হবে? এখানে দেখো, এখানে হচ্ছে যে এবার আমরা বলি যে n ইকুয়াল 5, n ইকুয়াল 5 এতবারে প্রতিবার 40 মিলি করে। তাহলে এবার একটা হচ্ছে এরকম যে NV1 ইজ ইকুয়াল হচ্ছে 200, n এর মান হচ্ছে 5, তাহলে 5V1 মানে হচ্ছে 200।
অতএব V1 মানে কিন্তু হচ্ছে 40 এত মিলি। তাহলে n ইকুয়াল 5 বারে মানে 5 বার প্রতিবার 40 মিলি করে যোগ করলে বিফোর সলভেন্টে অবশিষ্ট দ্রবের পরিমাণ এটা মূলত আমাদের প্রাইম ছিল, প্রাইম দেওয়া আছে। এবার WN এইটা সমান আমরা লিখেছিলাম যে W0 এটা বাইরে থাকে, আর এইখানে হয় যেটা সেটা হচ্ছে যে V0 আর KD ইন্টু হচ্ছে অনলি V1 প্লাস V0, আর এটার উপর পাওয়ার যায় হচ্ছে যেহেতু এখানে n তাই এখানে হচ্ছে n। তো n ইকুয়াল 5, তাহলে 5 বার যখন আমরা যোগ করব তখন আমাদের যেটা হবে সেটা হচ্ছে যে W0 এর মান হচ্ছে 2, আর এর সাথে আমাদের কি হতো V0 এর মান হচ্ছে 200, পানির আয়তনটা 200 মিলি, KD এর মান হচ্ছে 80, আর V1 এর মান হচ্ছে কিন্তু 40, V1 হচ্ছে 40, অনলি 40, আর প্লাস হচ্ছে V0 হচ্ছে আবার 200। তবে এইটার উপর আবার কি হবে n ইকুয়াল 5 মানে হচ্ছে একটা পাস পাওয়ার হবে। এবার কত হচ্ছে, এবার হচ্ছে আগে 200 কে ভাগ করে নিতে হবে। কত দিয়ে ভাগ করতে হবে, 4 আসতে হচ্ছে তোমার মনে হবে 32, 3200 দিয়ে 3400 দ্বারা ভাগ করতে হবে। ভাগ করলে যে ভাগফলটা পাওয়া যাবে সেটার উপরে একটা পাস পাওয়ার তুলে দিতে হবে। দিলে ভাগফলটা আসতেছে 7.07 ইন্টু 10 টু দি পাওয়ার 7.04, 10 টু দি পাওয়ার হচ্ছে -7 এত গ্রাম এটা কিন্তু অবশিষ্ট থাকে। তাহলে এখন আমরা বলতে পারি যে অতএব নিষ্কাশিত হয় কি পরিমাণ নিষ্কাশিত হবে, সেটা হচ্ছে আগে ছিল 2 গ্রাম, আর এবার এখান থেকে অবশিষ্ট আছে 7.04 ইন্টু 10 টু দি পাওয়ার -7 গ্রাম, এত গ্রাম। তাহলে নিষ্কাশিত হচ্ছে -2.0 সমান হচ্ছে 1.999 সবই 9, এত 9 গ্রাম। তাহলে একটা বিষয় খেয়াল করে দেখো, এখানে আমরা দুইটা মান পেলাম। তার মধ্যে একটা হচ্ছে যে যখন আমরা এই সবটুকু দ্রাবক মানে আফটার সলভেন্ট একবারে যখন আমরা ব্যবহার করলাম তখন নিষ্কাশিত হচ্ছে 1.975 গ্রাম পরিমাণ। হ্যাঁ, কিন্তু যখন আমরা এই 200 মিলিকে একবারে ব্যবহার না করে যখন আমরা 5 বারে যখন আমরা ভাগ করে যখন ব্যবহার করলাম তখন কিন্তু আমাদের নিষ্কাশিত হচ্ছে 1.99 গ্রাম। তো স্বাভাবিকভাবেই দেখা যাচ্ছে যে এখানে WN প্রাইমের চেয়ে WN এর মানটা কিন্তু বেশি। তার মানে হচ্ছে যে যেটুকু আফটার সলভেন্ট আমরা যোগ করব সেটা পুরোটাই একবারে যোগ না করে যদি কয়েকটা ভাগে ভাগ করে নিয়ে যদি যোগ করি তাহলে বেশি পরিমাণ নিষ্কাশিত হয়। তো বুঝতে পারছো? থ্যাংক ইউ ভেরি মাচ।